যে জায়গাটা ঘটনাটা ঘটেছিল কামদুনি মোড় থেকে ওই ঘটনাস্থল দেখা যায়, আবার ঘটনাস্থল থেকে কামদুনি মোড় দেখা যায়। প্রথমে দরজাটা খুলেই দেখি কেরাসিনির গন্ধ, দ্বিতীয় ঘরটা খুলে দেখি রক্ত, মানে মেঝেতে রক্ত পড়ে আছে। আমার কাকা যখন বডিটা দেখে তখন আমার কাকা আমার বাবাকে বলছে, শেষদা তুই এখানে আয়, আমাদের মা আর বেঁচে নেই। কবি শঙ্খ ঘোষের আহ্বানে মিছিল করেন বিদ্যুৎজনেরা। ধর্ষণ ও হত্যাকাণ্ডে 10 দিন পর কামদুনি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রীর সামনেই প্রতিবাদে সরব হন স্থানীয় টুম্পা ও মৌসুমী কয়াল। সেই থেকে কামদুনির প্রতিবাদী মুখ হয়ে ওঠেন টুম্পা, মৌসুমী, মাস্টারমশাই, প্রদীপ মুখোপাধ্যায়রা। পুরো ধরে নাভি পর্যন্ত দিয়েছিল। আসামি অ্যারেস্ট হয়েছিল ওই ঘটনার কতদিন পরে? 1.5 মাস পরে আসামি অ্যারেস্ট হয়েছে। এটা বলতে বাধ্য হচ্ছে, এখনকার সরকার 24 ঘন্টার মধ্যে তাদের, বারুইপুরে ঘটনাটা 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করলো। যে আমি যার সঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যার সঙ্গে একসঙ্গে টিউশনি করেছি এবং টিউশনি পড়তে যেতাম ওরই কাকার কাছে, এবার সেখানে ও পড়তে আসতো, এবারে তাকেই আমি এইভাবে হারিয়ে ফেলেছি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে না আমি কী করবো আমি ভেবে পাচ্ছিলাম না, পুরো দিশাহারা হয়ে পড়েছিলাম। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পথে নেমেছে এবং কারোর বাড়িতে কোনো রকম উনুন জ্বলছে না, তারা শুধু শুকনো মুড়ি, টোস্ট এগুলো খেয়ে আর আন্দোলন করছে আর বলছে কামদুনির মেয়ের বিচার দিতে হবে। তারপরেও এটাও দেখেছি যে বৃদ্ধ ঠাকুমা, 60 বছরের ঠাকুমা যখন রেশন তুলে বিকেলবেলা বাড়ি থেকে বাড়ি ফিরছে, তখন সেই 60 বছরের ঠাকুমার সঙ্গে রেপ করা হলো। এই আনসার আলী যে মেন আসামি, সেই কিন্তু রেপ করেছিল ওই বৃদ্ধ 60 বছরের ঠাকুমার সঙ্গে। দেখুন, এরকম ঘটনা যে পরিবারে ঘটে, সে পরিবারের যে মানুষগুলো থাকে না, সেই মানুষদের মেরুদণ্ড ভেঙে যায়। তার উপরে যদি আমাদের মতো এরকম গরিব মানুষ থাকে, সে তো মানে পুরো শেষ। আপনি ভাবতে পারছেন, আমাদের এমন একটা দিন গিয়েছে, আমাদের পরিবারে 12টা টাকা সম্বল ছিল, সে 12 টাকায় আমরা চিড়ে কিনে 3 বেলা খেয়েছি অল্প 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 করে। কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা পোস্টমর্টেমে ভুলভাল রিপোর্ট দেয়। আরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে স্বাস্থ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবে, ডক্টররা তো তেমনই কাজ করবে, তেমনই কাজ করেছে। একটা টাইমে দেখছি আমি একাই দৌড়াচ্ছি, আমার পিছনে কেউ নেই, মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনে বলছি যে দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। উনি তখন আমায় বললেন যে তুমি সব বুঝে গেছো, এখানে সিপিএম এর রাজনীতি করছো, তুমি হচ্ছে মাওবাদী। চুপ করানোর জন্য আমাকে বলেছিল যে তুমি চুপ করো। তখন আমি বাধ্য হয়েছিলাম যে আপনি জনগণের ভোটে আজকের এই মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে অতএব আপনি জনগণকে চুপ করাতে পারেন না, আপনি চুপ করুন। কামদুনির প্রত্যেকটা ফ্যামিলিতে এমনভাবে টর্চার শুরু করা হয়, তারা একটা সময় আন্দোলন বন্ধ করে দিয়েছে। কিন্তু রাতের পর রাত যখনই দেখব যে প্রায় 12:30 1টা হবে, বাড়ির সামনে এসে বোম পড়বে। উনি লোক দ্বারা আমার বাড়িতে 20 লক্ষ টাকা পাঠিয়েছিলেন, প্লাস ওর কাকা যে মেন সাক্ষীদার ছিল, তাকে পর্যন্ত পুলিশ এমনভাবে মেরেছিল, সেই মারের জন্য ওর কাকা আজকে আমাদের ছেড়ে চলে গেছে। প্রধান মেন সাক্ষী আমার কাকা বিমল ঘোষকে নিচে ফেলে দিয়ে বুকেতে পুলিশের পা দিয়ে গপ মারছে আমার কাকাকে। দেখেছে যে মেয়েটা ওখান বাস স্ট্যান্ডে নেমেছে, আবার হেঁটেও যেতে দেখেছে, যে গ্রামের দিকে হেঁটে যাচ্ছে, এবং কাকাই কিন্তু সব থেকে জোর খাটিয়েছিল। যে মেয়ে বাস থেকে নেমেছে, আমার কাছে জল চেয়ে খেয়েছে, সেই মেয়ে গ্রামের দিকে হেঁটে যাচ্ছে, তাহলে এইটুকানির মধ্যে মেয়েটা কি করে উদাহ হয়ে যায়? তারপরে সঙ্গে সঙ্গে ওরা নাচটা বাইরে এলো, একটা ইঞ্জেকশন, একটা সিরিঞ্জ নিয়ে কি একটা ওষুধ টেনে বার করলো। বার করার পরই কাকার শরীরে এই জায়গাটায় দিয়ে দেয়। কাকার ইঞ্জেকশনটা দেওয়ার পরে কাকা হাত যন্ত্রণা থাকতে পারছে না। কিছুক্ষণ পরে দেখি কাকা ডেড। 7ই জুন 2013 সাল থেকে তো আমরা মরেই গিয়েছি, মরার পরেও আমাদেরকে মারছে। হাইকোর্টের মধ্যেই দাঁড়িয়ে আমাদেরকে বলা হতো আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা ঠিক রাস্তা বের করে নেব। এত টর্চার সহ্য করার পরেও বিচার কি পাওয়া গেছে? না, উনি কখনো চাননি যে কামদুনির বিচার দিতে। আজকে যদি ভাবতেন যে কামদুনির বিচার আমি দেব, তাহলে আজকের এই
বারুইপুরে ফুটফুটে শিশুটাকে আমাদের হারাতে হতো না। কারণ প্রত্যেকটা জায়গায় যখনই ধর্ষণ হয়েছে তখনই একের পর এক তকমা দিয়ে গেছে। কখনো বলেছেন মেয়েটির শরীর থাকলে যেমন জটদারি হয় তেমন ধর্ষণও হয়, কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, এইভাবে বলেছেন। বারুইপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। দেখুন আজকের তাও পথে নেমেছে সবুজ মোমবাতি নিয়ে, ভাবতে কেন পারছেন? রাজনীতি? আমি মনে করি যারা আজকের পথে নেমেছে তারা মানুষের মধ্যে পড়ে না। তারা যদি মানুষের মধ্যে পড়তো তাহলে তারা বিচার চাইতো। আজকের ইনকাউন্টার হয়েছে বলে বলছে, ইনকাউন্টার করেছে, আমি তো মনে করছি বেশ করেছে, ইনকাউন্টার করেছে। কামদুনির দোষীদেরও ইনকাউন্টার করাই উচিত। 2013 সালের কামদুনির অপরাজিতা আমাদের কাঁদিয়েছিল, আর আজ আবার বারুইপুর। কামদুনির পর আমরা ভেবেছিলাম যে আর বোধহয় হবে না, এমনটা বোধহয় থেমে যাবে, কিন্তু তারপর হাঁসখালি, আরজিকর, আর 2026 এসে দাঁড়িয়ে আবার বারুইপুর। বারবার খবরের কাগজে কয়েকদিন খবর ছাপা হয়, মোমবাতি নিয়ে রাস্তায় নামে মানুষ, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়, আবার থেমে যায় সব কিছু। কিন্তু যে পরিবারের মেয়েটি হারিয়ে যায় সেই পরিবারের মানুষগুলো কেমন থাকে? তার ভাই, তার বন্ধু, বাবা মা, তারা তো একটা শূন্য দেওয়ালের সামনে দাঁড়িয়ে থাকে। আর আজকে আমার কথা পডকাস্টে আছে কামদুনির অপরাজিতার সেই ভাই, যে সেদিন দিদিকে খুঁজতে বেরিয়েছিল, আর সেই বান্ধবী যে মুখের ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলেছিল যে আপনি চুপ করুন। আছে আমার সাথে টুম্পা কয়াল আর অপরাজিতার ভাই। আজকে ওনাদের ডাকার কারণ হলো, আমরা বারবার খবরে তো দেখি, কিন্তু আসল যে ঘটনা, আসলেই সেই পরিবারটা কেমন থাকে, সেই মানুষগুলো কেমন থাকে, সেটা জানার জন্য পরিবারটাকে কি কি ফেস করতে হয়। প্রথম থেকে একটু শুনি যে দিদি চলে গেছে 13 বছর, এখন কেমন পরিস্থিতি? দেখুন, এরকম ঘটনা যে পরিবারে ঘটে, সে পরিবারের যে মানুষগুলো থাকে না, সেই মানুষদের মেরুদণ্ড ভেঙে যায়। তার উপরে যদি আমাদের মতো এরকম গরিব মানুষ থাকে, সে তো মানে পুরো শেষ। যদি বলেন কেন আমাদের মতো মানুষ, আমার বাবা একটা রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করত। যেদিনকে হতো সেদিনকে আমাদের বাড়িতে ভাত হতো, মানে উড়োনে ভাত চড়াতো। আর যেদিনকে কাজ হবে না, তা হবে না, আমরা না খেয়ে থাকতাম, আমরা অন্তত জল খেয়েও শুয়ে থাকতাম। আমরা এত মানে গরিব মানুষ ছিলাম। একটা ব্যাগ, স্কুলের একটা ব্যাগ, আমার দিদি যেদিনকে কলেজে যাবে সেদিনকে আমি স্কুলে যেতে পারতাম না, কারণ ব্যাগ তো একটাই। ঠিক আছে, দিদি যেত সেদিন, হ্যাঁ, যে দিদি কলেজে যেত আমি যেতে পারতাম না স্কুলে, কারণ ব্যাগ তো একটাই। কারণ আমাদের ক্ষমতা নেই যে দুটো ব্যাগ কেনার। আপনি ভাবতে পারছেন, আমাদের এমন একটা দিন গিয়েছে, আমাদের পরিবারে 12টা টাকা সম্বল ছিল, সে 12 টাকায় আমরা চিড়ে কিনে 3 বেলা খেয়েছি, অল্প 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 করে। চিনি কেনার মতো ক্ষমতা আমাদের ছিল না, আমরা এত নিম্নতম গরিব মানুষ ছিলাম। একটা জামা থাকলো, আমি এবেলা পরে যদি বাইরে বেড়াতাম, এবেলা আমি পরতাম, দাদা ওবেলা পরতো। আমার দিদি একটা জামা ছেড়ে রেখে দিত কলেজে স্কুলে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা মানে এত নিম্নতম গরিব মানুষ ছিলাম। যে তাহলে দিদি খুব কষ্ট করেই কলেজে যাতায়াত কষ্ট, মানে আমার দিদি টিউশনি, মানে পড়াশোনার মধ্যে যে টিউশনিটা লাগে, আমার বাবা কারো কাছে হাত পাতেনি। মাথার ঘাম পায়ে ফেলে আমার দিদিকে কিন্তু পড়াশুনো শিখিয়েছে, জানে আমার মেয়ে বড় হয়ে কিছু হলে হয়তো আমার একটু কষ্টটা কমবে। একটা মাধ্যমিকে পড়তে গেলে 3টে থেকে 4টে মাস্টারের দরকার, সেই করার ক্ষমতাটা আমরা পাইনি। আমার দিদি একটা মাস্টার নিয়েছে, যেখানে যে মাস্টার সমস্ত সাবজেক্ট পড়ায়, সেই জায়গাটায় আমার দিদি পড়তে গিয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার দিদি বিএ সেকেন্ড ইয়ারে পড়াশুনো চালাচ্ছিল, কলেজে পড়ছিল। মানে আমরা খুবই গরিব ছিলাম, বাড়ির ছিল সিরেফ একটাই সাইকেল। দিদি যেদিনকে যেত স্কুলে আমি যেতে পারতাম না, বা দিদি যে মানে স্কুলেও যেত, মানে স্কুল লাইফেও আমি দিদির সাথে পড়েছি, কলেজের লাইফে তো আমি পড়িনি। এবার কলেজে যেদিনকে যেত কামদুনির মোড় পর্যন্ত আমি দিয়ে আসতাম, সেদিনকে আমি দিদিকে তাড়াতাড়ি দিয়ে এসে আমি আবার স্কুলে যেতাম। যেদিনকে দিদির কলেজে মানে কোনো পরীক্ষা ছিল বা পরীক্ষা থাকতো বা কলেজে ক্লাস করতে যেত, সেইটাই। আমরা খুব গরিব মানুষ ছিলাম। মানে আপনি ছোট ভাইতে আপনিই ছিলেন, হ্যাঁ, আপনি ওই আগে দিতে যেতেন বাস স্ট্যান্ডে। দেখুন, এবারে আমি আসি 7ই জুন 2013 সালে কি ঘটেছিল সেই দিনটা। সেই দিনটা 7ই জুন 2013 সালে আমি সকালবেলা পড়তে গিয়েছিলাম, টিউশনি পড়তে। আমার
পড়ার মানে আমার বাবারও ক্ষমতা নেই যে আমার টিউশনি মাস্টার দেবে। আমার জ্যাঠার ছেলে টিউশনি পড়াতো, তার কাছে গিয়ে আমি পড়তাম, সেই জ্যাঠার ছেলে বিনিময়ে আমাকে পড়াতো। হ্যাঁ, এবার সেদিনকে সকালবেলা 7ই জুন 2013 সালে সকালবেলা আমি পড়তে যাই। আমার দিদি 7টার সময় বাড়ির থেকে বার হয়, সকাল 7টায়। এবার আমার দিদি একা যায়নি, আমার একটা জ্যাঠার ছেলে, পাশের বাড়ির একটা জ্যাঠার ছেলে, সে কামদুন মোড়ে কোনো কাজে যাচ্ছিল। সে বললো আমার বাইকই ওঠ, আমি তো কামদুন মোড়ে ছেড়ে দিচ্ছি। আমার দিদি ওই বাইকই করে কামদুন মোড়ে উঠলো। উঠে আমার দিদি ডিওজিও কলেজে যায়নি, আমার দিদির পরীক্ষা ছিল কলকাতা গার্লস কলেজে। পরীক্ষার সিট পড়েছিল হ্যাঁ, ওখানে। পরীক্ষার সিট পড়েছিল বিএ সেকেন্ড ইয়ারে। আচ্ছা, পরীক্ষা দিতে গিয়েছিল। এবারে আমার দিদি পরীক্ষা দেওয়ার আগে আমার দিদি বলেছিল, মা ভাইকে 1টার দিকে কামদুনি বাস স্ট্যান্ডে যেতে বলবে, আমি বাড়ি ফিরব। ঠিক আছে, আমাদের স্কুল ছুটি পড়ে গেছিলো, আমি তো বাড়িতেই আছি, সাইকেল তো একটাই, আমি আর বাস স্ট্যান্ডে নিতে গিয়ে এবার আমি 1টা নাগাদ আমি বাড়ির থেকে বার হই। আমি আসছি, তা হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমি এক জায়গায় আটকে গিয়েছি। আমি এক জায়গায় দাঁড়ালাম, বৃষ্টিটা থেমেছে। আমাদের ক্ষমতা নেই যে বাড়ি ছাতা কেনার, সে ক্ষমতাটাও আমাদের ছিল না। ছাতা থাকলে নাই সাইকেল এক হাত দিয়ে চালাতাম, এক হাতে ছাতাটা আমি নিয়ে যেতাম, সে ক্ষমতা নেই তো আমাদের, আমরা তো খুব গরিব। তা আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি, বৃষ্টি থেমে গেছে, গেছি। এবারে কামদুনি মোড়ে আমার কাকা বিমল ঘোষ, নাম বলতে বাধ্য হচ্ছে, আমার কাকা বিমল ঘোষ ছাতু বিক্রি করতো। আচ্ছা, তা আমি গিয়ে নিজের কাকা? নিজের কাকা। আচ্ছা, এই কাকার পিছনে কাহিনী আছে, আমি সেটা বলবো আপনাদেরকে। আচ্ছা। এবার আমি কাকাকে গিয়ে বললাম, কাকা দিদি কি বাস থেকে নেমেছে? তা কাকা বললো, কই দিদি তো এখনো বাস থেকে নামিনি। তা আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আমি আবার বললাম বাড়ির দিকে যাই, বাড়ির দিকে চলে এসেছি। আমি ভাবলাম মানে হয়তো দিদি যেতে বলেছিল 1টার সময়, আমি 1টার সময় গিয়েছি, 1টার সময় পৌঁছেছেন হ্যাঁ, বাস স্ট্যান্ডে? গিয়েছি। এবার গিয়ে কাকাকে জিজ্ঞেস করলাম তো যে কাকা দিদি কি এসেছে? বলে না, এখনো বাস থেকে নামিনি, আসেনি। আসলে তো আমার কাছেই দাঁড়াতো বাস স্ট্যান্ডে। ওই যেটা কাকা ছাতু বিক্রি করতো, আচ্ছা, যে ছাতু বিক্রির রাস্তায় রাস্তায় কাকা ছাতু বিক্রি করতো। এবার কাকাকে জিজ্ঞেস করছি, কাকা বলছে না আসেনি। আমি বললাম হয়তো যদি কামদুন মোড়ের দিয়ে না আসে, যদি অন্য দিক দিয়ে আসে, তাহলে আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে বললাম, মা দিদি কি বাড়িতে এসেছে? তা বললো না, দিদি তো বাড়ি আসেনি। আমার মা বললো তুই আবার যা। আমি কামদুন মোড়ে আবার যখন যাই, বাস স্ট্যান্ড থেকে বাড়ির দূরত্ব কতটা? দূরত্বটা আমি অতটা বলতে পারবো না, কিন্তু 2 কিলোমিটার। 2 কিলোমিটার পুরো মতো, ফাঁকা রাস্তা? পুরো ফাঁকা রাস্তা, সেটাও আমি বলছি। এবার আমি আবার, মা বললো যে তুই যা। আমি আবার গেলাম, কাকাকে বললাম, কাকা দিদি কি বাস থেকে নেমেছে? বলে হ্যাঁ, দিদি তো বাস থেকে নেমেছে। হ্যাঁ, বাস থেকে নেমেছে, আমি তো এই রাস্তা দিয়ে এলাম, ফাঁকা রাস্তা তো, আমি তো এই রাস্তা দিয়ে এলাম। বা কারোর সাইকেলও যেতে দেখলাম না, কোনো গাড়ি ঘোড়াও আসতে দেখলাম না। আর বৃষ্টি পড়ছিল তো আমি আটকেই ছিলাম। তা যেতে কিন্তু দেখতে পেলাম না, বলে তাহলে তুই আবার বাড়ি যা। আমি বাড়ি গেলাম। আমি বললাম, মা দিদি, কাকা বললো বাড়ির থেকে নেমেছে, বাড়ির দিকে হাঁটা দিল, তো আমি তো দেখতে পেলাম না। তখন এবার আমরা খোঁজাখুঁজি শুরু করি, আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুঁজি শুরু করি। কেউ এটা হতেও পারে, কেউ হয়তো দিদি বাস থেকে নেমে আবার কোনো জায়গায় অন্য আত্মীয় বাড়িও যেতে পারে। আমি গিয়েছি, গিয়ে দেখি মা বললো সব আত্মীয় স্বজন না হয় না। এবারে এরকম খোঁজাখুঁজি শুরু প্রায় আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত করেছি। 6টা থেকে মানে 5টা থেকে 6টা পর্যন্ত করেছি। এবারে আমাদের ডাউট লাগছে যে যেই জায়গাটা ঘটনাটা ঘটেছিল, কামদুন মোড় থেকে ওই ঘটনাস্থল দেখা যায়, আবার ঘটনাস্থল থেকে কামদুন মোড় দেখা যায়। যেই জায়গায় ঘটনা ঘটেছিল ওই জায়গায় 8 বিঘা সম্পত্তি, আর পাঁচিল হলো প্রায় 10 ফুট। মানে ভেতরে কি হচ্ছে, এত উঁচু, মানে পাঁচিলের উচ্চতা হলো বেশি, উচ্চতা হলো 10 ফুট, আর জায়গাটা হলো 8 বিঘা। তার মধ্যে কি হতো? তার মধ্যে 3টে ঘর আছে, তার মধ্যে 3টে ঘর আছে। এবার আমি তো গেলাম, ভেতরে কী হচ্ছে আমি তো জানি না। এবার আমরা খোঁজাখুঁজি করার পরে আমরা বলছি, কামদুন মোড় থেকে এইটুকুনির মধ্যে আমার দিদিকে আমরা দেখতে পাচ্ছি না, এর মধ্যে কি হলো, এর মধ্যে গেল কোথায়? কাকা বললো নেমেছে, আমি দেখলাম নেই, তাহলে কি হলো এর মধ্যে? এবারে তখন সন্ধে মানে 6টা নাগাদ আমরা বলছি যে ওখানে মেন আসামি ছিল আনসার আলী, তাকে বলছি তোমার এই গেটটা একবার খুলতে হবে। এর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। এর মধ্যে আনসার আলী কে ছিল? আনসার আলী মেন main আসামি, আসামি। তৃণমূল প্রধানের ভাইপো। না, ও কি ওই পাঁচিলের ওখানে কিছু করতো? কেয়ারটেকার ছিল ওই 5টি। কোম্পানি কেয়ারটেকার অন্যজনকে রেখেছিল, কিন্তু ওরা কোম্পানির কেয়ারটেকার লোককে সরিয়ে দিয়েছে। মারধর করতো, অত্যাচার করতো, মদ খেয়ে মারধর করতো। মানে ওরা দায়িত্বে ছিল তো? দায়িত্বটা ওরা পেয়ে গেছে, ওরাই ছিল। ওর ভেতরে বাইরে থেকে মেয়ে এনে ফুর্তি ফাত্তা অনেক কিছুই করতো। 1টা থেকে 6টা পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। না, সন্ধে 6টার পরে এটা হচ্ছে। এবারে ও তো প্রথমে চাবি দিতে চাইছিল না। ও বলছে আজকাল প্রেমের যুগ, হয়তো আপনাদের মেয়ে দেখুন কোনো জায়গায় প্রেম করে চলে গিয়েছে,
হয়তো কালকে বিয়ে করে বাড়ি ফিরবে। আমরা বললাম না, আমার কাকা দেখেছে যে এখান থেকে বাড়ি ফিরার আসছে, আর আমি এই রাস্তায় আমি দেখতে পাইনি, কিন্তু আমাদের এই জায়গাটায় আমাদের ডাউট হচ্ছে, আমরা এই জায়গা দেখবো। আমরা যখনই এই জায়গাটা দেখি, প্রথমে চাবি দিতে একদম চাইছিল না, তারপর গ্রামের অনেক লোক এসে যায় ওই জায়গাটায়, এসে প্রেশার দেয়, প্রেশার দেওয়ার পরে ও চাবিটা কোনো রকমে দেয়। যখন চাবিটা দিচ্ছে ও কিন্তু থরথর করে কাঁপছে, ও থরথর করে কাঁপছে। এবারে ও তো বলছে চলো না, চাবি খুলে দিলাম, আমাদের হাতটা ধরে নে, দেখো কী আছে এখানে, দেখো দেখো দেখো, এরম ভাবে বলছে, দেখো কী আছে, কিছু আছে, 3টে ঘর তাড়াতাড়ি খুলে দিল, দেখো কিছু আছে 3টে ঘরের মধ্যেই, মানে পরপর 3টে ঘর। আমরা দাঁড়ান, আমাদেরকে দেখতে দিন। ও মানে এত ব্যস্ত, আমাদেরকে তাড়াতাড়ি দেখে তাই সইরে দিলেই হলো। আমি দাঁড়াও, ধীরে শিস্তে দেখছি। তারপরে ওরে এক জায়গায় দিয়ে গ্রামের লোকের প্রেশারে বলছে আমরা ভালোভাবে খুঁজে যাব, যদি না পাই আমরা এখান থেকে চলে যাব। তারপরে প্রথমে দরজাটা খুলেই দেখি কেরাসিনির গন্ধ। দ্বিতীয় ঘরটা খুলে দেখি রক্ত, মানে মেঝেতে রক্ত পড়ে আছে, এখানে একটু এখানে একটু এখানে একটু রক্ত। দেয়ালে দাগ, জলের দাগ বা কিসের দাগ আমি জানি না, দেয়ালে মানে পুরো উঁচু দেয়াল না, এরকম নিচ পর্যন্ত নিচের জলে দাগ আছে, দাগ দাগ সব কি আমরা জানি না। তার পাশের ঘরটাই দেখলাম একটা তক্সগোস মতো আছে, তক্সগোসের বিছানা দেখি ওল্টানো পোল্টানো, মানে চাদর মাদর সরানো, বালিশ দেখি এইদিকে ছড়ানো ওইদিকে ছড়ানো। তখন আমাদের কিন্তু ডাউট হয়নি, কিন্তু ওরা বলছিল, আমরা তখন বললাম ওকে, আসামিকে, যে এই জায়গাটা এরকম কেন। ও বললো আমরা আজকে পিকনিক করেছি, আমাদের একটা মানে ওদের একটা মানে 9 জনের মধ্যে একজনের নাকি লটারির টিকিট পেয়েছে, ওইটা নাকি ওরা এখন পিকনিক করেছে। আমরা হয়তো ভাবছি কেরাসিন স্টোভ দিয়ে হয়তো পিকনিক করেছে। এবার আমরা এখানে তখন মাথায় আসিনি যে এখানে ওই ঘটনাগুলো ঘটেছে। আর রক্ত, হ্যাঁ রক্ত দেখে কিছু, রক্ত থেকে ও বলতো, প্রথমেই তো বললো কেরাসিন দিয়ে মুছেছিল রক্তটাকে, ব্লাডটাকে, কিন্তু ওই ছাপটা পড়েছিল মেঝেতে। ও তো প্রথমেই বললো যে আমরা ওখানে পিকনিক করেছি, আমরা তো মুরগির রক্ত হতে পারে, এ হতে পারে। তারপরে আমরা বললাম এখানে তো কিছু পাইনি, এবার ওই দিকটা খোঁজ, পুরো 8 বিঘাটা। এবারে এরকম ছোটো ছোটো ঘাস ছিল, পায়ের মধ্যেই কিছু বোঝা যায়নি, কোথায় দিদির প্যান্ট পরেছিল, কোথায় ব্যাগ পরেছিল, অন্ধকারে তত আমরা দেখতে পাইনি, কিন্তু টর্চ লাইট সবারই ছিল, আমরা দেখছিলাম, তা ওখানেও পাইনি। তখন আমার বাবা চলে আসে, কাকা চলে আসে, আমাদের বাড়ি সবাই ওই 8 বিঘাতে চলে আসে। আমার বাবা আমার কাকাকে বলছে যে ভাই তুই ভেরির ওই বাঁধ দিয়ে খোঁজ, আর আমি এই দিক দিয়ে খুঁজি, মানে 8 বিঘা সাইড দিয়ে। এবারে আমার বাবার চোখে পড়িনি, প্রথমে পড়েছে আমার কাকার চোখে। আমার কাকা যখন ওই 8 বিঘার পাঁচিল ঘেরার সাইড দিয়ে খুঁজছে, আমার কাকা যখন বডিটা দেখে, আমার কাকা দেখে অজ্ঞান মতো হয়ে যায়। তখন আমার কাকা আমার বাবাকে বলছে যে শেষদা তুই, আমার বাবা শেষও ছিল, শেষদা তুই এখানে আয়, আমাদের মা আর বেঁচে নেই। গিয়ে কি দেখেছিল আমার কাকা, গাল দিয়ে গাঁজা উঠছে, 2টো ঠ্যাং পুরো ধরে নাভি পর্যন্ত দিয়েছিল, বুকের অংশ ছিঁড়ে খেয়েছে, গা এইসব মুখে টুকে কামড়ানোর দাগ, আঁচড়ানোর দাগ। কারণ এইগুলো আমরা কেন স্পষ্ট দেখতে পেয়েছি, আমার দিদির গায়ে কোনো পোশাকই ছিল না, আমার এইসব দেখে আমাদের তখন অন্যরকম হয়ে গেছি। এবার তখন আমার কাকা যখন বাবাকে বললো আমার মা বেঁচে নেই, আমাদের মা বেঁচে নেই, তুই এখানে আয়, তখন আমরা গিয়ে দেখি আমার দিদির যে দৃশ্যটা, সে তো আপনাদের একটু আগেই বললাম কি বডির কি কন্ডিশন। হ্যাঁ, তখন আমরা দেখে হয়ে গেছি। তখন ওই আসামিটা যে আনসার আলী কেয়ারটেকার ছিল, এই আনসার আলী, সে পালানোর চেষ্টা করছিল, গ্রামের লোক ধরে ওরা একটু হালকা মারধর করানো হয়েছে। এবার ও বলছে যে না আমি এসব করিনি। আমরা তখন বলছি, তখন তোমার হাতে চাবি, তুমি আমাদের চাবি খুলে দিলে, ঘটনাটা এখানেই ঘটেছে, পাঁচিলির পিছনে বডিটা পড়ে রয়েছে, তাহলে এরপরেও বলছি তুমি ঘটনা ঘটাওনি। তখন আমরা বলছি এই বডিটি কেউ হাত দেবেন না, আমার দিদির গায়ে কেউ হাত দেবেন না, কারণ এই কেসটা আমরা সিআইডি চাই বা সিবিআই চাই, যতক্ষণ না আসছে বডির আশেপাশে কেউ যাবে না। কিন্তু আমার দিদির গায়ে তো কোনো পোশাক ছিল না, ওখানে একটা ভদ্রলোকের কাছে একটা লাল গামছা ছিল, সেই গামছাটা দিয়ে আমার দিদির গাটা আমরা চাপা দিয়েছি, গায়ে কোনো টাচ করিনি। তো এইসব দেখার পরে আমি ওপরে চলে এলাম, কিন্তু আমিও দেখার পরে আমি যখন ওই দৃশ্যটা আমার চোখের সামনে যখন ভাসছে, আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই, পড়ে গিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। তো সেখানে স্পটে আমার দাদা ছিল, আমি এইটুকুনি শুনে এসেছি যে বডিটি কেউ হাত দেবে না, এই কেস সিবিআই বা সিআইডি হবে, যতক্ষণ না আসবে ওনাদের ওখান থেকে ততক্ষণ এই বডিতে কেউ হাত দেবেন না। তারপরে আমরা দেখলাম সিআইডিও আসেনি, সিবিআইও আসেনি, রাজ্য থেকে পুলিশ আনানো হয়েছে। তখন আমাদের থানা ছিল বারাসাত থানা থেকে পুলিশ এলো, আমার দিদির বডিটাকে তুলে ওদের বডিটাকে নিয়ে চলে যায়। বডিটাকে নিয়ে যেতে চাইছিল, গ্রামবাসী প্রত্যেকেই বলেছে যে যতক্ষণ না মিডিয়া হবে
ততক্ষণ আমরা বডিটাকে ছাড়বো না। হ্যাঁ, এটাও হয়েছে যে গ্রামবাসী মিডিয়া এসছে, মিডিয়াকে পুরো কথাগুলো মানুষ বলেছে গ্রামবাসী, তারপর বডিটা পুলিশের হাতে ছেড়েছে। নাহলে পুলিশের হাতে আগে যদি ছেড়ে দিত তাহলে আজকের এত হাইলাইট হতো না। কারণ সেই সময় ক্ষমতায় তো মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো এমনিতেই চাইতেন যে কোনো ধর্ষণের মতো ঘটনা ক্যামেরার সামনে না আসুক, উনি এটাই করতে চেয়েছিল। কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা পুলিশের মানুষের বক্তব্য জন্য কি ছিল? পুলিশের বক্তব্য কি ছিল? পুলিশ তড়িঘড়ি করে বডিটাকে নিয়ে যেতে পারলে বাঁচে ওখান থেকে, চেষ্টা করছে। হ্যাঁ, পুরো পরিষ্কারভাবে বলছে আপনারা ছেড়ে দিন, আমরা বডিটাকে নিয়ে যাই, পোস্টমর্টম রিপোর্ট হবে, আপনারা কি করবেন। ওখান থেকে পুরো ওরা নিয়ে যেতে পারলে একদম মরিয়া হয়ে উঠেছিল বডিটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গ্রামবাসীর তখন তো সেদিনে প্রত্যেকেই, সে ছোট একটা বাচ্চা পর্যন্ত পথে নেমে গেছিল যে না, আমরা সুবিচার চাই, আমরা মিডিয়া আসবে, মিডিয়া হবে, তারপরে আপনারা নিয়ে যেতে পারবেন বডিটাকে। তারপরে গ্রামবাসী মিডিয়া হলে তারপর পুলিশের হাতে তুলে দেয়। তারপর সেদিন রাতেই বডি নিয়ে গেছে। সেই দিন রাতেই বডিটা নিয়ে যায়। তারপরে আমাদের বাড়িতেও তারপর মায়ের কান্নাকাটি, কি বলবো, মানে সে মাকে ধরে রাখা যাচ্ছে না, বাবাকে ধরে রাখা যাচ্ছে না। আমারও সব অনেক, একটাই তো মেয়ে ছিল। একটাই আমার দিদি, দুই ভাই একটা দুই বোন। ভাই, হ্যাঁ, মাঝখানে দিদি আর ছোট আমি, ওপরে দাদা। তো আমার মায়ের যে সেদিনকে যা মানে স্বাভাবিক একটা একমাত্র মেয়ে, তাকে ছোট থেকে বড় করেছে খেয়ে না খেয়ে, ঠিক আছে, তাকে যখন এরকম রাক্ষসরা ছিঁড়ে খেয়েছে, বডিটাকে যা দেখেছি, ছিঁড়াম বলতে ছাড়া কিছু না, যেভাবে ছিঁড়ে খেয়েছে, এর মানে মায়ের সে আর ধরে রাখা যাচ্ছে না। আমার মা মনে পাগলি মতো, একটা উন্নত পাগলি মতো হয়ে গেছে আমার মা। তারপর বাবাও ফিট হয়ে যাচ্ছে একবার, আমারও দাঁতে দাঁত লেগে যাচ্ছে ওইসব দৃশ্য দেখার পরে। দেখার পরে দৃশ্য এরকম হয়ে যাওয়ার পরে তা আমরা বলি যে ওই দিকে 7 তারিখ ওই রাত্রিবেলা বডি নিয়ে গেল, ওই পর্যন্ত হয়ে গেল রাতের বেলা ব্যাপারটা। তারপর পোস্টমর্টেম হলো। পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের জন্য তো ওরা নিয়েই গেল। এবারে আমরা বলেছি যখন পোস্টমর্টম করে, পোস্টমর্টমটা যেন ভিডিও করা হয়। তো ওনারা আমাদের কথা শুনে ভিডিও করেছিল, কিন্তু এই অপদার্থ পুলিশ সেই ভিডিওটাকে ভিডিও যেটা করেছিল পোস্টমর্টমে, সেই ভিডিওটাকে না লোয়ার কোর্টে দেখিয়েছে না হাইকোর্টে দেখিয়েছে এই সিআইডি পুলিশ অপদার্থ। কেন? কারণ বডিটা তো আমরা দেখেছি নাভি পর্যন্ত চেরা। ভিডিওটা না দেওয়ার কারণ হিসাবে পুলিশ কি দায়ী দেখিয়েছিল? ছিল মুখ্যমন্ত্রী। এর জন্য দায়ী ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আমরা যখন বডিটা দেখেছি, বডিটা তো নাভি পর্যন্ত চেরা। যখন পোস্টমর্টম করছি, পোস্টমর্টমের রিপোর্টে নিশ্চয়ই লিখতে হবে যে বডিটা নাভি পর্যন্ত চেরা ছিল, নারী এই নাভি পর্যন্ত চেরা ছিল, পোস্টমর্টমে লিখতে হবে। তার জন্য আমরা ভিডিওটা আগে থেকে বলছি, যখন পোস্টমর্টম হবে যেন ভিডিও করা হয়, আর ভেতরে যেন আমাদের একটা ব্যক্তি থাকে। কিন্তু ভেতরে ওরা রাখতে দেয়নি, শুধু ভিডিওটাই করানো হয়েছে। সেই ভিডিওটা ওরা কোর্টেই দেয়নি, কারণ কোর্টে দিলে বডির কন্ডিশনটা তো ভিডিওর মধ্যে চলে আসতো, যে পোস্টমর্টম করার আগেই দেখা যাচ্ছে যে বডিটা কতটা চেরা, কোথায় কি না, বুকের অংশ ছিঁড়ে খাওয়া, এইসবগুলো তো চলে আসতো ভিডিওর মধ্যে। সেই ভিডিওটা ওরা করেছে আমাদের প্রেশারে চাপে, কিন্তু সেই ভিডিওটাকে না লোয়ার কোর্টে না হাইকোর্টে তারা দেখিয়েছে, কোনো জায়গায় দেখায়নি। তারপরে আমরা ঘটনার স্থলে আমরা বলেছি বডিটা তোলার আগে ফটো তুলতে হবে, স্পটে যেখানে ঘটনাটা, আমার দিদির বডিটা যেখানে পড়েছিল সেখানে ছবি তুলতে হবে। তো আমার দিদির বডিটাকে ছবি তোলা হয়েছে, ছবিতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে নাভি পর্যন্ত চেরা, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে নেই কোনো জায়গায় নাভি পর্যন্ত চেরা। পোস্টমর্টমে উল্লেখ করেনি, উল্লেখই নেই। যখন পোস্টমর্টমে উল্লেখ নেই নাভি পর্যন্ত চেরা, তখন আমাদের কেসটা চলছে লোয়ার কোর্টে, ব্যানসাল কোর্টে, লোয়ার কোর্টে ব্যানসাল কোর্টে আদালতটা চলছে। পোস্টমর্টম রিপোর্টটা যখনই দেয় তখনই আমরা বিক্ষোভে পড়ে যাই। মানে কলকাতার রাস্তাও আমরা মিছিল শুরু করলাম। মানে ব্যানসাল কোর্ট আর রাইটাস খুব দূরত্ব না, কাছাকাছি, মাঝখানে শুধু জিপিও আছে, কাছাকাছি। আমরা ওই গলিতে বার হয়ে আমরা রাইটাসের দিকে যাচ্ছি। দিদি বলবো যে আপনি কি চার্জশিটটা সাজালেন, ফটো তো দেখছি তো নাভি পর্যন্ত চেরা, কেন নেই নাভি পর্যন্ত চেরা, এটা বলতে গিয়ে যাবো যখন, তখন আমাদেরকে মারধর করে কলকাতা পুলিশ। মারধর করে, এই দেখুন আমার এখানে একটা কাটার দাগ আছে, দেখছেন তো? কোথায় ঘটেছিল এটা? ঘটনাটা ঘটেছে জিপিওর সামনে। এই যে কাটার দাগটা, পুলিশের যে বাঁট, মানে বন্দুকের যে বাঁট থাকে, সেই বাঁটের বাড়ি আমার এখানে মেরেছে, পুরো আমার এখানে গর্ত করে দিয়েছিল, এখন সেলাই দাগ আছে দেখুন। মানে ভিকটিমের ভাইকে পুলিশ মারছে। সে কোন পুলিশ সেটা আবার দেখুন, যে কিছুদিন আগে ইডির হেফাজতে জেলে ঢুকেছে, দাস না কি হিয়াসি থানায় চার্জে ছিল, কি দাস না কি মোটা করে নাম ভুলে আছে, ও
ও ওই হিআইএসটি থানায় চার্জে ছিল। তারপর এখানে মেরে ফুটো করে দিল, পুলিশের বাঁটের বাড়ি মেরে। তারপরে পুলিশের যে দেখেছেন তো আপনারা পুলিশে কেমন জুতো বুট পরে, সেই বুটের বাড়ি মেরে আমার এই বুকের খাঁচায় মেরেছে। এখান থেকে পেরে আমি 2 হাত ছিটকে পড়ে যাই। ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথেই দেখবেন পাকা রাস্তার সামনে না রেলিং দেওয়া থাকে, রেলিংটা আমার এই জায়গাটায় লাগে। এই জায়গায় লাগার পরই আমার এই জায়গাটা এত বড় মতো ফুলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ মেডিকেল কলেজে নিয়ে যায়, সিটি স্ক্যান করে, এইসব করে। তখন আমরা হার মানি না, আমরা বলছি পোস্টমর্টম রিপোর্ট। আমার ওই অবস্থায় আমি বলছি পোস্টমর্টম। এটা কবে হয়েছিল? এইটা ঘটনাটা ঘটেছিল যখন সিআইডি চার্জশিটটা লোয়ার কোর্টে দেয়, তখনই আমার চার্জশিটটা মানে ওই দেখি। ঘটনার কতদিন পরে? সালে, এই 2014 সালে। 2014 এক সালে বছর যখন- পরে। মানে মানে আবার ওই ঘটনা নিয়ে যখন প্রতিবাদ মিছিল করতে গেছিলে তখন? তখনই, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টটা কোর্টকে দেয়, জমা দেয়, কোর্টকে যখন জমা দেয়, তখন আমাদেরও তো উকিল ছিল। আমাদের উকিল বলে তোমাদের এই পোস্টমর্টম রিপোর্ট এই করেছে। আমাদের পার্সোনাল যে উকিল ছিল এই করেছে, মানে আমাদের পার্সোনাল উকিল বলতে আমাদের জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিনহা, এনারা আমাদের বিনা ফিতে আমাদের হয়ে লড়েছে, এখনো পর্যন্ত লড়ছে। ওনারাই আমাদেরকে বলে এই চাষিকে এই লিখেছে। কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা পোস্টমর্টেমে ভুলভাল রিপোর্ট দেয়। আরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী আরে কে? স্বাস্থ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবে ডক্টররা তো তেমনই কাজ করবে, তেমনই কাজ আচ্ছা। করেছে। পুলিশ মন্ত্রী যেমন নির্দেশ দিয়েছে পুলিশকে, পুলিশও তেমনই কাজ তাহলে করেছে। মানুষ ভরসা করবে কোথায়? করতে পারছিল কই? দীর্ঘ 15 বছর পেরেছে কি ওই বিগত সরকারের কাছ থেকে ভরসা? পাইনি তো। আচ্ছা, এবারে আসামি অ্যারেস্ট হয়েছিল ওই ঘটনার কতদিন পরে? 1.5 মাস পরে আসামি অ্যারেস্ট হয়েছে। তখন যখন ঘটনাটা হয়েছে 1.5 মাস পরে আসামি অ্যারেস্ট হয়েছে। তার আগে কেউ অ্যারেস্ট হয়? তার আগে ওই প্রথমে ইয়ে হয়েছে আনসার আলী, যে একজন। গেটটা দৌড়ান, তার ওর মুখ দিয়ে স্বীকার করেছে, আর 2-3 জন অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি সবাই ঘুরে বেড়াচ্ছে। 1.5 মাস পরে সবাইকে অ্যারেস্ট করানো হলো, আচ্ছা। এক এক করে অ্যারেস্ট করছে। এক এক করে অ্যারেস্ট করেছে। কিন্তু এটা দেখুন, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এখনকার সরকার 24 ঘন্টার মধ্যে তাদের বারুইপুরে ঘটনাটা 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করলো। একজনা পালানোর চেষ্টা করছিল, প্রমাণ যেখানে ঘটনাটা ঘটেছে নিয়ে যাওয়ার জন্য, তাকে এনকাউন্টার করে মেরে দিল। এটাই তো চাই। এবার আমি আসি 17 জুন 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আমার বাড়িতে যায়। আচ্ছা। আমরা বলেছিলাম একবার, দিদি আপনি একবার আমাদের গ্রামেতে আসুন, এসে দেখুন কীভাবে ঘটনাটা ঘটেছে, কীভাবে কোথায় কি হয়েছে, আমরা কেমন ধরনের লোক, আমরা ধনী লোক না গরিব লোক, আমাদের কীভাবে আমাদেরকে করে, মানে আমরা কীভাবে ভেঙে পড়েছি, আপনি একটু আসুন। তখন তো জানতাম না এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর, একটা মস্ত বড় চোর। জানলে আর ওই মুখ্যমন্ত্রীকে আসতে বলতাম না। এই এলো মুখ্যমন্ত্রী 17 জুন। সেদিনকে তার আগের দিন বা তার পরের দিন হয়তো জামাই ষষ্ঠী ছিল, এই টুম্পাদি জামাই ষষ্ঠীতে এসেছিল। তার আগে এসেছিল টুম্পাদি, 2 দিন আগে, জামাই ষষ্ঠী 2 দিন আগে এসেছিল। খবরটা শুনে আর বাড়ি থাকতে পারিনি। যখন শুনলাম ওনার বান্ধবীর ওপরে এরকম নৃশংসভাবে গণধর্ষণ ও খুন করা হয়েছে, বাড়ি থাকতে পারিনি, চলে এসেছিল বাপের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় 17 জুন আমার বাড়িতে এলো। আসা মাত্রই আমরা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বলা হলো যে আপনাদের বাড়িতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। কেউ জানতো না, হুট করে গ্রামের এসে। কোনো মানুষ জানতো না, এবং মিতার পরিবার পর্যন্ত আমরাও জানতো না জানতাম না যে মুখ্যমন্ত্রী ঢুকছে। তখন ঠিক 2:10 তখন জানতে পারে গ্রামবাসী, তাও মিডিয়ার মাধ্যমে, যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়েছে কামদুনির উদ্দেশ্যে আসছে। তখন জানতে পারি। ওইটুকানি সময়ে কখনো সম্ভব ছিল যে আমরা আন্দোলন করার জন্য বা ঝাঁটা নিয়ে জুতো নিয়ে আমরা রাস্তায় বেরোবো? ওইটুকানি সময়ের মধ্যে তো ছিল না। কারণ সেই সময়টায় না গ্রামের প্রত্যেকটা মানুষ রান্না খাওয়া পর্যন্ত করতো না। ঝাঁটা জুতোর প্রসঙ্গটা কেন বললে? কারণ এটা বলেছি, কারণ সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিল যে কামদুনের যত মাওবাদীরা ছিল তারা নাকি ওনাকে টার্গেট করার জন্য ঝাঁটা জুতো সব নিয়ে নাকি রেডি করেছে, এরকম একটা বার্তা দিয়েছিল। তখন একটা ক্লিপে দেখেছিলাম টুম্পা কয়েল মুখ্যমন্ত্রীর মুখের ওপর তর্ক করেছিল, কেন? দেখুন, প্রথমত বলি, 2013 সালে যখন ঘটনাটা ঘটে, আমার সবে বিয়ে হয়েছে, মাত্র 6 মাস বিয়ে হয়েছিল, এবং আমি বিয়েটা একসাথে পড়তেন? একসঙ্গেই পড়তাম। আচ্ছা। আমার যখন বিয়ে হয় 6 মাস পর শুনি, আমি হঠাৎ দুপুরে রান্না করছিলাম,
তা আমার দেওর এসে বলছে তোমাদের ওখানে না একজনকে খুন করে ভেরির পাড়ে ফেলে দিয়ে গেছে। এবার আমি ভাবছি যে দেওরা তো বৌদ্ধের সঙ্গে ইয়ার্কি মারতেই পারে, আমি আবার ভাবছি যে ইয়ার্কি মারার জায়গা পাও না, এখানে এরকমভাবে ইয়ার্কি মারছো। তা বলছে না, তুমি টিভিটা অন করো, দেখতে পাবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে টিভিটা অন করলাম, করে দেখছি যে না সত্যিই তাই, যে গ্রামে একটা মানুষকে মার্ডার করে ফেলে দিয়ে গেছে। তখন নামটাও প্রকাশ হচ্ছে না বা মেয়ে বলে উল্লেখ হচ্ছে না, এরকমভাবে টিভিতে দেখাচ্ছে। তারপরে দেখলাম 10 মিনিট পর দেখছি যে না, একটা মেয়েকে রেপ করে ভেরির পাড়ে ফেলে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করেছি, বাবাকে ফোন করে বলছি বাবা তোমাদের ওখানে কি হয়েছে গো, তা কোথাকার মেয়ে কি? আমার বাবা আমার ভয়ে আমাকে বলছে না যে এই ঘটনাটা ঘটেছে, বলছে হয়েছে আমাদের এখানকারই মেয়েকে। আমি বলি নাম কি? আমার বাবা জানে যে বলবো না, তা বাবা বলতে চাইছে না যে না আমি তুই চিনবি না, তুই চিনবি না। আমি না, আমার গ্রামের মেয়ে আমি চিনবো না, তুমি নামটা বলো। যখন আমার নামটা বলেছে না দিদি, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে আমি যার সঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যার সঙ্গে একসঙ্গে টিউশনি করেছি এবং টিউশনি পড়তে যেতাম ওরই কাকার কাছে, এবার সেখানে ও পড়তে আসতো, এবারে তাকেই আমি এইভাবে হারিয়ে ফেলেছি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে না আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না, পুরো দিশাহারা হয়ে পড়েছিলাম যে আমার কি করণীয় উচিত, কি করা উচিত। আমার শাশুড়ি বলছে তুমি কাঁদছো কেন, তোমার কী হয়েছে? আমি বলতে পারছি না যে আমার কি হয়েছে বা আমার মনের মধ্যে দিয়ে কি চলছে, এই কথাটা আমি বলতে পারছি না। তা অনেকক্ষণ পর আমার শাশুড়ি বলছে তুমি কেঁদেই যাচ্ছ কী হয়েছে তোমার, সেটা তো বলো। তখন বললো আমি এখানে থাকবো না, আমাকে যেতেই হবে। তুমি কোথায় যাবে? আমি বলছি আমি ওই বাড়িতে যাবো। বলছে কেন? আমি বলছি না মনে হয় ওই বাড়িতে যেতেই হবে। তা বারবার জিজ্ঞাসা করছে কেন যাবে? আমি বলছি না আমার যেতে হবে। এবার আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি আমাকে একটু ওই বাড়িতে দিয়ে আসো। তা বলছে কেন? আমি বলছি না তুমি দিয়ে আসো না। বলছে কেন? তা বলছে আমি বলি এরকম হয়েছে, আমি এখানে থাকবো না। তা আমার শাশুড়ি বলছে এই সব নতুন ঘরের বউ তুমি ওখানে যাবে, কেমন একটা দেখায়, তুমি যেও না। আমি বলছি না আমাকে ছাড়ো, আমার যেতেই হবে ওখানে। ততক্ষণে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আন্দোলনে সামিল হয়ে গেছিল। সেখানে আমি গেলাম তার জামাই ষষ্ঠীর দুদিন আগে, গিয়ে দেখছি গ্রামের প্রত্যেকটা মানুষ, আমাদের জেঠিমা, কাকিমা, জেঠু এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পথে নেমেছে এবং কারোর বাড়িতে কোনো রকম উনুন জ্বলছে না, তারা শুধু শুকনো মুড়ি টোস্ট এগুলো খেয়ে আর আন্দোলন করছে আর বলছে কামদুনি মেয়ের বিচার দিতে হবে। কারণ কামদুনি আমরা ছোটোবেলা থেকে দেখেছি প্রচুর অত্যাচারিত হয়েছে, বামফ্রন্টের আমলে বোম মারা থেকে শুরু করে ভেরি লুট থেকে শুরু করে, কারণ ওটা তো ভেরি এলাকা, ভেরি লুট থেকে শুরু করে মাথা ফাটাফাটি থেকে শুরু করে একজন মারাই গেছিলো, এগুলো আমরা সিপিএমের আমলে দেখেছি। এবং যে মারা গেছিলো সে আমার নিজের জেঠু, কারণ সেই সময়তে তাকে এমনভাবে ইটের বাড়ি মারা হয়েছিল, সে মেরেছিল। বামফ্রন্টের সরকার যখন ওঠে তখনকার ঘটনা, সেটা আমরা ছোটোবেলায় দেখেছি, তখন খুবই ছোট ছিলাম। তারপরে 2011 সালে যখন এই সরকার আসলো তখনও দেখেছি যারা বামফ্রন্ট করতো তাদেরকে কিভাবে বাড়ি ছাড়া হতে হলো, তাদেরকে কিভাবে খুন করার চেষ্টা করা হলো, বাড়ির সামনে বোম ফেলা হতো, এগুলোও দেখেছি। তারপরেও এটাও দেখেছি যে বৃদ্ধ ঠাকুমা, 60 বছরের ঠাকুমা যখন রেশন তুলে বিকেলবেলা বাড়ি থেকে বাড়ি ফিরছে, তখন সেই 60 বছরের ঠাকুমার সঙ্গে রেপ করা হলো। এই আনসার আলী যে মেন আসামি, সেই কিন্তু রেপ করেছিল ওই বৃদ্ধ 60 বছরের ঠাকুমার সঙ্গে। এটা কবে ঘটেছিল? এটা তখন আমরা ক্লাস 5-এ তখন আমি পড়ি, এই ঘটনাটা ঘটেছিল। সিপিএম এর আমলে? না, এটা সিপিএম এর আমলেই ঘটেছিল। আচ্ছা, এইবার 2011-তে টিএমসি সরকার আসলো। তো ওই ঘটনাটার জন্য অ্যারেস্ট হয়নি আনসার আলী? না, ওই ঘটনাটা ক্যামেরার সামনে আসেনি তো। আচ্ছা, ওই ঘটনাটা ক্যামেরার সামনে আসেনি। গ্রামবাসী তখন অতটা, একটা মানুষ গ্রামে বসবাস করলে কি হয়, তারা ভীত থাকে, তারা এই ঝঞ্ঝাটের মধ্যে যেতে চায় না, তারা একটা ভয়ের মধ্যে থাকে, না বাবা কিছু হয়ে যায় যদি, সেই কারণে ওই ঠাকুমার কথা ক্যামেরার সামনে আসেনি। ঠাকুমা বেঁচে ছিলেন? তারপরেও ঠাকুমা বেঁচে ছিলেন অনেক দিন। তারপরে আমি যখন এই ঘটনাটা শুনি
চলে গেছিলাম দুদিনের মধ্যে ওখানে, জামাই ষষ্ঠীর দুদিন আগে গিয়ে দেখছি যে ওখানে সব রকম রাজনৈতিক দল কামদুনিতে আসছে, সবাই আশ্বাস দিচ্ছে, সবাইকে আমরা পাশে নিয়ে বলছি কামদুনির বিচার দিন, কামদুনির বিচার দিন, আমরা বিচার চাই, আমাদের আর কোনো দাবি নেই, আমাদের শুধুমাত্র বিচার চাই। ওখানে বিভিন্ন রকম বুদ্ধিজীবী যারা ছিলেন তারা এসেছেন, কংগ্রেসের যারা নেতা ছিলেন তারা এসছে, সিপিএমের নেতা নেত্রী এসছেন, বিজেপির নেতা নেত্রীরা গেছেন, সকলেই গেছেন, টিএমসিরাও অনেকেই, তখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, উনিও গেছেন। এমন সময় আমরা সবাই মিলে যখন বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা এখানে চাই, উনি এখানে আসুক, উনি একটু দেখুক এই গ্রামের পরিস্থিতি কেমন। উনি গেছিলেন 2013 সালে যখন এই ঘটনাটা ঘটেছিল, উনি গিয়ে মিতার পরিবারের সঙ্গে, এদের পরিবারের সঙ্গে, বাবা মা কাকু কাকিমার সঙ্গে দেখা করেন। এবং যখন আমরা গ্রামবাসী প্রত্যেকেই দাবি করছি যে আপনার সঙ্গে একটু কথা বলবেন, উনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে আমাদের গ্রামে একটা বড় স্কুল মাঠ আছে, ওই স্কুল মাঠে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলবে। উনি যখন এদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছে, সেটা কথাও বলিনি, সেটা আমি বলছি। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ বলছি যে দিদি দাঁড়ান। মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গেছিল? হ্যাঁ গেছিল, গিয়ে কাকু কাকিমা কেমন আছে জিজ্ঞাসা করেছেন, ওদেরকে ডাক্তার দেখাতে বলেছেন, এদেরকে বলেছিল যে ওদেরকে ডাক্তার দেখাতে, সেগুলো বলেছেন। বলার পরে উনি বেরিয়ে চলে আসছিলেন। আমরা যখন ওনাকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা বলি। দেখো, আমরা হচ্ছে মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী পেয়েছিলাম মহিলা, সেই হিসাবে আমরা চেয়েছিলাম যে একটা মহিলা মুখ্যমন্ত্রী এই নারী নির্যাতন নিয়ে বিচার দেবে, আমরা মন খুলে তার সঙ্গে দুটো কথা বলতেই পারি, সেই হিসাবে গেছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখলাম উনি আমাদের তো কথা শোনেনি, গাড়িতে উঠে চলে যাচ্ছে। তখন গাড়ির পিছনে আমরা প্রত্যেকেই ছুটলাম, প্রত্যেকেই। কিন্তু আমরা 2 কিলোমিটার রাস্তা সবার পক্ষে সম্ভব নয় ছোটা। একটা টাইমে দেখছি আমি একাই দৌড়াচ্ছি, আমার পিছনে কেউ নেই, গ্রামের কোনো মহিলা নেই আমার পিছনে, আমি একাই দৌড়াচ্ছি মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনে। আর বলছি যে দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, একটা নাইটিরি পরে একটা টাওয়াল নিয়ে। একটা সময় পায়ের চটি ছিঁড়ে গেছে, চটি ছুঁড়ে ফেলে দিয়ে ওই রাস্তা গরমের মধ্যে খালি পায়ে দৌড়েছি, একই কথা, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। কিন্তু আমার পিছনে দেখছি কোনো মহিলা নেই। আমি যখন ওই দৌড়ে গিয়ে যখন গাড়িটা ধরলাম, তখন গিয়ে দেখছি মুখ্যমন্ত্রী নেমে এদের 2 ভাইয়ের সঙ্গে আর গ্রামের কয়েকজন ছেলে আছে তাদের সঙ্গে মোড়টাতে কথা বলছে। সেখানে আমি একা গিয়ে পৌঁছালাম, আর এবং দেখছি ওনার চারিদিকে সিকিউরিটি দিয়ে ঘিরে রেখে দিয়েছে, মাঝখানে উনি দাঁড়িয়ে এদের ভাইদের সঙ্গে কথা বলছে, মিতার ভাইদের সঙ্গে কথা বলছে। সেখানে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে দিদি আপনি তো কথা বলতে চেয়েছিলেন আমাদের সঙ্গে, আমরাও চেয়েছিলাম আপনার সঙ্গে কথা বলতে, তাহলে আপনি কথা বললেন না, চলে আসলেন, আমাদেরও কিছু কথা আছে শুনুন। উনি তখন ওখানে দাঁড়িয়ে বলেছিলেন আমার যা শোনা হয়ে গেছে, আমি আর কোনো কিছু শুনবো না। তা আমি বললাম যে আপনি তো মহিলা, আর আমরাও মহিলা, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছি, তাহলে আমরা মহিলা হিসাবে তো একটা দাবি করতেই পারি দিদি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি গ্রামে কিভাবে অত্যাচার হয়েছে, সেগুলো তো নতুন সরকারের কাছে আমরা বলতেই পারি। উনি সবে ক্ষমতায় এসেছিলেন, 2 বছর হয়েছিলেন ক্ষমতায় এসেছিলেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গিয়ে উনি তখন আমায় বললেন যে তুমি সব বুঝে গেছো, এখানে সিপিএমের রাজনীতি করছো, তুমি হচ্ছে মাওবাদী। উনি বলে গাড়িতে উঠে চলে গেল, আর গাড়িতে উঠতে পর্যন্ত বলছে এখানে সিপিএমের রাজনীতি চলছে, এখানে সিপিএমের রাজনীতি চলছে। দিদি কিন্তু সেই সময় গ্রামে একটা সিপিএমের ঝান্ডা ছিল না, একটা লোক সিপিএম করতো না। কিন্তু সেই সময় উনি বলেছিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখি যে মিডিয়ারা পুরো আমাকে ঘিরে ধরেছে, এবং তারপরে পরবর্তী সময় পিছনে তাকিয়ে দেখি যে কয়েকজন মহিলা আমার পিছনে এসে দাঁড়িয়েছে, আমার গ্রামের মহিলারা কয়েকজন আমার পিছনে এসে যারা আমার পিছনে দৌড়ে আসছিল তারাই আমার পিছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু উনি একটা জনসভাতে গিয়ে ওপেন বলে দিল যে টুম্পা কয়াল মাওবাদী, ওখানে দাঁড়িয়ে বলেছিল এবং আমাকে চুপ করানোর জন্য আমাকে বলেছিল যে তুমি চুপ করো। তখন আমি বাধ্য হয়েছিলাম যে আপনি জনগণের ভোটে আজকের এই মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে অতএব আপনি জনগণকে চুপ করাতে পারেন না, আপনি চুপ করুন বলে সেই দিনে আমি বলেছিলাম। তারপরে আমি দেখলাম যে বলা হলো টুম্পা কয়াল মাওবাদী। তার 2 দিন পরে আরেকটা জনসভাতে গিয়ে বলা হলো যে মৌসুমী কয়াল, মিতা কয়াল আর অনিতা মণ্ডল আর আরেকটা মহিলাকে অ্যাড করে দিয়ে 4টে মহিলাকে বলা হলো যে মাওবাদী। তার দ্বিতীয় দিন বলা হলো এই ব্যক্তিগুলো সব মাওবাদী।
এই যে মুখ্যমন্ত্রীর মুখের ওপর কথা বলেছিলেন ওই সময়, তারপর কোনো কিছুর হুমকি হেনস্থার শিকার হতে কি কথা বলছেন? তাহলে তাহলে তো হাসবো না কাঁদবো আমি কিছু ভেবে পাই না। যেদিন মাওবাদী বলা হয়েছিল, দিদি রাজারহাট থানার পুলিশ চলে গেছিল বাড়িতে অ্যারেস্ট করার জন্য, যেদিন প্রথম বলা হয়েছিল মাওবাদী, সেদিন গ্রামের প্রত্যেকটা মা বোনেরা আমাকে পিছনে রেখে তারা সামনে আগে গিয়ে বলেছিল ওকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকে আগে নিয়ে চলুন, তারপর ওকে নিয়ে যাবেন। গ্রামের প্রত্যেকটা মানুষ কিসের অভিযোগে? মাওবাদী কথাটা শোনার পর যখন সিএম বলে দিয়েছে যে ও মাওবাদী, সেই সময়তে নাম উল্লেখ করে ভালো রকমই জানেন তো যে সারের দাম জিজ্ঞাসা করেছিল, নামটা আমি ভুলে যাচ্ছি কি ওনার নাম, অম্বিকেশ না, সারের দাম যে জিজ্ঞাসা করেছিল তাকে মাওবাদী বলে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে যখন মাওবাদী নামটা ঘোষণা করে দিয়েছিল, রাজারহাট থানার পুলিশ চলে গেছিল বাড়িতে, তারপর কিন্তু গ্রামের মানুষের জন্য তারা নিয়ে যেতে পারিনি আমাকে। তারপরের দিন থেকে কন্টিনিউ ফোন আসছে, আন্দোলন বন্ধ করো, আন্দোলন বন্ধ করো, আন্দোলন বন্ধ করো। তখন আমাদের গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলনে সামিল হয়ে গেছিল, কামদুনি আন্দোলনে, এবং প্রত্যেকেই কামদুনির বিচার চাই বলে পথে নেমেছিল। কিন্তু সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো দিনের জন্য বলিনি যে হ্যাঁ কামদুনির বিচার হবে। উনি ওখানে দাঁড়িয়ে বলে এসেছিলেন যে 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি 2013 সালে হয়েছিল ঘটনাটা, 2016 সালে ফাস্ট ট্র্যাক কোর্টে একটা বিচার পেয়েছিলাম যে 3 জনের যাবজ্জীবন জেল আর 3 জনের ফাঁসি। একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল, একজন জেলের মধ্যেই মারা গেছিল ক্যান্সারে। কিন্তু তারপরে কন্টিনিউভাবে আমাদের পরিবারের উপরে টর্চার শুরু হয়। কামদুনির প্রত্যেকটা ফ্যামিলিতে এমনভাবে টর্চার শুরু করা হয়, তারা একটা সময় আন্দোলন বন্ধ করে দিয়েছে। কেমন? প্রত্যেকের বলা হয়েছিল খাজনার টাকা দেওয়া হবে না, প্রত্যেকের রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, পেটে লাথি মারা হয়েছিল। রেশন বন্ধ করে দিয়েছে? রেশন বন্ধ করে দিয়েছিল, খাজনার টাকা বন্ধ করে দিয়েছিল। যে আন্দোলনে সামিল হবে তার খাজনার টাকা দেওয়া হবে না। খাজনা মানে আমাদের যে ভেরিগুলো আছে, ভেরি থেকে একটা টাকা পেত গ্রামবাসীরা, সেই টাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এগুলো সব করিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক। এবং তাই বলে না, একটা সময় দেখেছি যে আমাদের আন্দোলনের পিছনে শুধু আমি আর মৌসুমি পড়ে আছি, আর কেউ নেই, সবাই সরে চলে গেছে শুধু তাদের পিছু টানের জন্য। কিন্তু তারপরে দেখেছি কিভাবে টর্চার শুরু হয়েছে। রাতের পর রাত, আমার বাড়িটা পুরো মুখের ধারে, মৌসুমীর বাড়িটা একটু ভিতরে ঢুকতে হয়, কিন্তু রাতের পর রাত যখনই দেখবো যে প্রায় 12:30 1টা হবে, বাড়ির সামনে এসে বোম পড়বে। জেঠিমাদের বাড়িতে ঘুমাতাম, রাতে গিয়ে বাড়িতে ঘুমাতে পারতাম না। যদিও কোনো দিন বাড়িতে ঘুমাতাম তাহলে আমার বাবা জাগবে, আমার মা চৈকি দেবে, আবার মা জাগবে, বাবা চৈকি দেবে, এইভাবে কাটিয়েছি আমরা। তখন শ্বশুরবাড়ির লোকজন কিছু বলেনি? শ্বশুরবাড়িতে আমি যেতাম না, তো শ্বশুরবাড়িতে যেতাম না, তখন এখানে থেকেই আমার আন্দোলন চলছে। শ্বশুরবাড়িতে আমি যেতামই না। যে আমার একই দাবি ছিল যে আমার যদি ডিভোর্সও দেয় দিক, আমি এই জায়গা থেকে আর হাঁটবো না, এই জায়গা থেকে আমি সরবো না। স্বামী পাশে ছিল? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাপোর্ট করেছে, তার জন্যই তো আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। এবং দিদি কি বলবো, একটা সময় আমার বাবার টালির বাড়ি ছিল, মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি, আমরা কোনো হাইফাই ঘরে থেকে আসিনি, এবং আমরা ওই গ্রামে অনেক কষ্ট করে বড় হয়েছি। এ বলছিল না যে পরিবারটা খুব কষ্টের মধ্যে বড় হয়েছে, সত্যি খুব কষ্টের মধ্যে বড় হয়েছে। ওর দিদিও খুব কষ্টের মধ্যে বড় হয়েছে, এটা আমরা তো চোখে দেখেছি। এবং আমাদের সেই সময় এমনই, আমাদের ভেরিতে, যেহেতু আমাদের ভেরি এলাকা, ভেরিতে রোজগার হতো, আমার বাবারা যদি পয়সা উপার্জন করে আনতো তাহলে আমাদের হাঁড়ি চলতো, না হলে চলতো না, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু তারপরেও আমরা সেই জায়গাটায় আমরা বসবাস করেছি। এবং তারপরে আমাদের রেশন বন্ধ করে দিয়েছে, তারপরে আমাদের রেশন কার্ড পর্যন্ত দিইনি, তারপরে আমাদের খাজনার টাকা বন্ধ করে দিয়েছে, তারপরেও টর্চার কন্টিনিউ চালিয়ে গেছে। রাত 12টার সময় দিদি যখন আমরা খেয়ে দিয়ে শুতে যাব, তখন যে সব্যসাচী দত্ত এখানকার কাউন্সিলর ছিলেন, তিনি এই এমএলএ ছিলেন তখন নিউ টাউনের, উনি লোক দ্বারা আমার বাড়িতে 20 লক্ষ টাকা পাঠিয়েছিলেন। এবং কি বলছেন? 20 লক্ষ টাকা পাঠিয়েছিলেন রাত 12টার সময়।
আমি মিথ্যে কথা বলছি না, আপনারা পুরানো ফুটেজগুলো চালান, দেখতে পাবেন। তারপর 20 লক্ষ টাকা পাঠিয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছি, আমার বাবাকে ডাকছে, কাকু একটু বাইরের দিকে আসুন, কেউ কাকু একটু বাইরের দিকে আসুন। আমার বাবা যখন বাইরে গেছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে, কারা তোমরা? তখন বলছে কাকু দিদি আছে? বলছে হ্যাঁ আছে, দিদিকে একটু ডেকে দিন না। আমাকে ডেকে দিল বাবা, আমি আসলাম। আমার মা আগে আসলো, মনে করছে মেয়েকে আগে দেবো। মা আমাকে পিছনে রেখে মা সামনে বলছে কি হয়েছে, কি জন্য এসছে তোমরা? তখন বলছে দিদি একটা কথা বলবো। আমি বলি হ্যাঁ বলুন। তো বলছে আন্দোলন করে কি হবে, আন্দোলন করে তো কিছুই পাবেন না, এই ব্যাগটা ধরুন আর আন্দোলন থেকে সরে যান। আমার বাবা জিজ্ঞাসা করছে এই ব্যাগের মধ্যে কি আছে? তো বলছে এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে কাকু, আন্দোলন করে কি হবে, আপনাদের এই তো টালির বাড়ি, আপনাদের এই দরমা দেওয়া ঘর, আপনারা এই টাকাটা নিয়ে ঘর বাড়িগুলো ঠিক করুন, ভালোভাবে থাকুন, আন্দোলন করে কে কি পেয়েছে আজ পর্যন্ত? কেউ তো কিছু পায়নি, আপনারা ভালো থাকবেন। তখন আমার বাবা বলেছিল যে আমরা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না, আমার মেয়েকে আমরা বিক্রি করতে পারবো না, আমার মেয়ে তার বন্ধুর জন্যে পথে নেমেছে, অতএব ও যতদিন ওর শরীরে প্রাণ আছে ও লড়বে। আমিও তখন বলেছিলাম দেখুন আমার বাবা গরিব হতে পারে, আমরা দিন আনে দিন খাই ঠিকই, কিন্তু আমরা কখনো নিজের মেরুদণ্ড নত করব না, নিজের মেরুদণ্ড আমরা ঠিক সোজা রেখে আমরা এই আন্দোলন করব। আপনারা যান, আর যদি না যান তো আমি এক্ষুনি মিডিয়াকে ফোন করছি। আমি সঙ্গে সঙ্গে 24 ঘন্টার, আমি নামটা নিচ্ছি না, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার একজন মহিলা ছিল, তখনকার দিনে কিন্তু সে বিখ্যাত ছিল, তাকে ফোন করেছিলাম, ফোন করে বিষয়টা জানিয়েছিলাম দিদি এই ব্যাপার। তিনি আমায় বলেছিল টুম্পা ওদের ফাঁদে পা দিও না। আজ হয়তো এই কথাটা বলছি, বুঝতেই পেরেছে সে যে কার আমি উদ্দেশ্যে বলছি, কিন্তু সেই সময় সে প্রমাণ ছিল যে হ্যাঁ এটা সত্যি। তারপরে আমরা দেখেছি যে মিথ্যা মামলা আমার বাবার নামে, মিথ্যা মামলা আমার নামে, মিথ্যা মামলা 8টা 10টা করে দেয়া। কি নিয়ে? তখনই মিথ্যা মামলা দেওয়া হলো 8টা 10টা করে, যাতে এই আন্দোলন থেকে দমানো যায়। তখন তো আমাদের কি বলবো জোয়ার চলছে, আন্দোলনের জোয়ার চলছে গোটা ভারতবর্ষে। কিসের কেস দিল, মামলা? মিথ্যা, বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে দিল। সেই মামলাগুলোর জন্য হেনস্থা হতে হয়েছে, প্রচুর হেনস্থা হতে হয়েছে। আমরা কোর্টে গিয়ে জামিন নিয়েছি, কোর্ট থেকে আমরা সব রিলিজ করিয়েছি, সব করেছি, এগুলোও করেছি। তারপরেও আমরা নিজেদের মেরুদণ্ড সোজা করে আমরা কন্টিনিউ আমরা আন্দোলন করে গেছি, কন্টিনিউ। পুলিশের মাঠ থেকে শুরু করে আমরা যখন বলছিল না কলকাতায় মিছিল করেছিলাম, কলকাতায় যখন মিছিল করা হয়েছিল ওকে তো খুব বেধড়ক মারা হয়েছিল, প্লাস ওর কাকা যে মেন সাক্ষীদার ছিল তাকে পর্যন্ত পুলিশ এমনভাবে মেরেছিল, সেই মারের জন্য ওর কাকা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, আজকে সে জীবিত নেই। তার পুলিশের মারের জন্য আজকে পুলিশ এমনভাবে তার উপরে টর্চার করেছিল, সেই জন্য ওর কাকাকে আমরা হারিয়েছি। কিন্তু সেটা পরিকল্পনাভাবেই হারিয়েছি, কারণ পুলিশ জানতো এ হচ্ছে মেন সাক্ষীদার। এই সাক্ষীদারের যদি আমরা পথে থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমরা যারা দোষী, যারা জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচাতে পারবো। যে পুলিশের মারে মৃত্যু হয়েছে, এগুলো তো আমরা দেখেছি, এগুলো আমরা দেখেছি সেই দিনই যেদিন আপনাকে, যেদিনকে কলকাতার মিছিলে আমরা বেরিয়েছিলাম, সেদিনের ঘটনা এটা। যেদিন ওই মার খেয়েছিল ভাই, সেদিন ও মার খেয়েছিল যেদিনকে চার্জশিটটা সিআইডি লোয়ার কোর্টে জমা দেয়, সেদিন কি ঘটনাটা ঘটেছে। আমাকে তো এখানে পুলিশের বন্দুকের বাটের বাড়ি মেরেছে, মাথায় ফেলে দিয়েছে। এবারে আমি আর থাকতে পারছি না, আমার কাকা যে মেন সাক্ষী, প্রধান মেন সাক্ষী, আমার কাকা বিমল ঘোষকে বেধারক মানে ফেলে দিয়েছে, আমার কাকাকে নিচে ফেলে দিয়ে বুকেতে পুলিশের পায়ে দিয়ে গপ মারছে আমার কাকাকে। আমিও থাকতে পারছি না, ওই মাথা রক্ত পড়ছে, এখান থেকে পুরো রক্ত ঝরে পড়ছে। আমি পুলিশকে সরিয়ে আমি বলছি না কাকাকে মারবেন না, কাকাকে মারবেন না, কিন্তু ওরা জানি না, ওরা কোন জায়গা থেকে জেনে গিয়েছে যে এ হলো মেন সাক্ষী, একে আগে মারতে হবে। আচ্ছা, এখানে কে এখানে তো সব মানুষই জানতো মেন সাক্ষী এর কাকা, কিন্তু পুলিশরা অত তো জানতো না। পুলিশদেরকে টাকা খাইয়েছে কে? আনসার আলীর ভাই আসাদ আলী, সেও কোর্টে যেত, আমরাও কোর্টে যেতাম। সে পুলিশের সাথে সেটিং করে ফেলেছে যে ওর কাকাকে কোনো রকমে মারতে হবে। আমার কাকাকে বেধারক
বুকের বাড়ি, বুকেতে লাথি মেরে মেরে আমার কাকার পুরো মানে ওই ছাতু বিক্রি করা ওই কাকা? আমার কাকা প্রধান উনি তো প্রধান সাক্ষী ছিলেন। ও তো দেখেছিল উনি নিজের চোখে যে মেয়েটা এখান থেকে নেমেছে। দেখেছে যে মেয়েটা ওখান বাস স্ট্যান্ডে নেমেছে, আবার হেঁটেও যেতে দেখেছে, যে গ্রামের দিকে হেঁটে যাচ্ছে। এবং কাকাই কিন্তু সব থেকে জোর খাটিয়েছিল, যে মেয়ে বাস থেকে নেমেছে আমার কাছে জল চেয়ে খেয়েছে, সেই মেয়ে গ্রামের দিকে হেঁটে যাচ্ছে, তাহলে এইটুকানির মধ্যে মেয়েটা কি করে উদাহ হয়ে যায়? এবার এইটুকানির মধ্যে কখনো সম্ভব নয়। তারপরে কাকার ওখানে মারার পর কি হলো? আগের দিন যখন কলকাতা রাস্তায় বুকে মেরে মেরে পুলিশ বুকেতে মারলো, কাকা তখন বুঝতে পারিনি। সেই দিনকে আন্দোলন করার পরে আমরা রাত্রিবেলা বাড়ি আসি। কাকার হঠাৎ তখন রাত 3টে থেকে 4টে নাগাদ কাকা বুকের যন্ত্রণায় থাকতে পারছে না। বুকেতে কী হয়েছে জানো, বুকের যন্ত্রণায় থাকতে পারছে না। সঙ্গে সঙ্গে আমরা আরজিকর হসপিটালে নিয়ে এলাম। আরজিকর হসপিটালে নিয়ে আসার মাত্রই আমরা বললাম আমরা কামদুনি গ্রাম থেকে আসছি, হ্যাঁ আমরা এই পরিবারের, কিন্তু এনাকে একটু দেখুন। ও ডাক্তার বললো, তখন তো ধরুন 4টে বাজে, একটা ডাক্তার ঘুমিয়ে আছে, নার্স করলো, দেখো তো কী হয়েছে, ম্যাটারটা কী কেস, যে এই স্যার এই কেস বলছে, আমরা কামদুন থেকে এসেছি, এই ব্যাপার। ইনি সেই মেয়েটার কাকা, একটু ভালো করে দেখুন, খুব অসুস্থ বোধ মনে করছে। না কী হয়েছে, না আগের দিনকে আমার বুকে খুব পুলিশই মেরেছে, খুব এখানে কষ্ট হচ্ছে, একটু দেখুন। বলে দাঁড়ান আমরা স্যারের সাথে বলে আসি। বড় ডাক্তারের কাছে গিয়েছে, কাঁচের দরজা, আমরা দেখতে পাচ্ছি বড় ডাক্তারের সাথে কথা বলছে। বড় ডাক্তার কি করলো, ফোনটা নিয়ে কোথায় ফোন করলো, তখন 4:30 বাজে, রাত্রিবেলা, ভোর 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 4:30 বাজে। কোন হসপিটালে? আরজিকর হসপিটাল। আচ্ছা। তারপরে সঙ্গে সঙ্গে ওরা নার্সটা বাইরে এলো, একটা ইঞ্জেকশন, একটা সিরিঞ্জ নিয়ে কি একটা ওষুধ টেনে বার করলো। বার করার পরই কাকার শরীরে এই জায়গাটায় দিয়ে দেয়, পুশ করে। আচ্ছা। এটা কখনো হয়, ওই ডাক্তারটা একটা ফোন করেছে কোথায় আমরা নিজেও জানি না, পুশ করলো। করার পরে আমরা তো ডাক্তার হয়তো ফোন করেছে, হয়তো এই কি ভালো একটা ওষুধের কিছু একটা জানতে চেয়েছে। কাকার ইঞ্জেকশনটা দেওয়ার পরে কাকা হাত যন্ত্রণা থাকতে পারছে না। কিছুক্ষণ পরে দেখি কাকা ডেট, এক্সপায়ারি হয়ে যায়। মানে ওই ইঞ্জেকশনটা দেওয়ার, বলছি পরিকল্পনাভাবে মারা হয়েছিল। ইঞ্জেকশনটা দেওয়া মাত্রই 5 মিনিট পরেই কাকা ডেট হয়ে যায়। মানে হসপিটালে মৃত্যু হলো? হসপিটালেই মেরে ফেলেছি। ডাক্তার নার্সের হাতে? ওই ডাক্তার কার কাছে ফোন করেছিল, নিশ্চয়ই তখন স্বাস্থ্য ডাক্তার মানে মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়। অথবা আমি মানছি, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করেছিল, অথবা আসামির বাড়ির লোকের কাছে ফোন করেছিল। কারণ আসামিটা খুব বড় লোক, ধনী ব্যক্তি, ওরা প্রচুর বড় লোক, ওদের কাছে আমরা ট্যাক্কা খাই না। যে মেন আসামি আনসার আলী, তার ভাইয়ের বিশাল ব্যবসা, বালির ব্যবসা, পাথরের ব্যবসা, 10-15টা গাড়ি, 2-3টে তেল পাম্প, প্রচুর টাকা ওদের কাছে আমরা ট্যাক্কাই খাট খাই না। আনসার আলীর সাজা হয়েছে? হ্যাঁ, ও এখন আমৃত্যু কারাবাস হিসাবে রয়েছে, সেটা আমি আসছি। তাই এই ইঞ্জেকশন দেওয়ার পরে কাকা মারা যায়। মানে বুকে ব্যথা নিয়ে হসপিটালে গেল, তারপর ডাক্তারবাবু কাউকে একজনকে কল করলেন, তারপর একটা ওষুধ নিয়ে এনে দেওয়া হলো, হাতে ব্যথা, ইঞ্জেকশন পুশ করা হলো, তারপর হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল। কাকা তখন থাকতে পারছে না, শরীর মানে আমরা নিজে চোখে দেখেছি তো। এটা পরিকল্পিত মানে একটা মানুষ কিভাবে জ্যান্ত মারা যায়, সেই আমার দৃশ্যটা আমার চোখে এখনো ভাসছে। কাকার ছবিগুলো জানেন, এটা নিয়ে কোনো অভিযোগ হয়নি? এই নিয়ে আমরা বলেছি, কাকার বডিটা নিয়েও আমরা আন্দোলন করেছি, বডিটা নিয়েও আমরা পথে নেমেছি। শুনুন, কাকা যখন এটা হলো, তার পরের দিনকে আমরা আরজিকর হসপিটাল বিক্ষোভে ভরে যাই। পুরো গ্রামের লোক, এই টুম্পাদি, এই মৌসুমী দিক থেকে শুরু করে গ্রামের সমস্ত লোক আরজিকর হসপিটাল আমরা হাজির হলাম। যেটা কেন এই ভাগে এরা কেন মারা হলো, সঙ্গে সঙ্গে কেন বুকে, কেন সঙ্গে সঙ্গে মুখে মানে মুখে অক্সিজেন দেওয়া হলো না, তাহলে আমার কাকা বেঁচে যেত। কেন কি একটা ইঞ্জেকশন দিল, এই কেস এইটাকে পুরোপুরি আমরা পোস্টমর্টম করবো, কিন্তু এখানে না অন্য জায়গায় করব। আমরা এখানে পোস্টমর্টমই করবো না। কেন কীভাবে মারা গেছে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। পুলিশ তো কোনো রকমের ডেড বডি দেবেই না, কোনো রকমের ডেড বডি দেবে না, আমাদেরকে ধরে রাখছে, ডেড বডি দেবো না, এখানেই তোমাদের এই হবে। কোনো পুলিশের বক্তব্য ছিল যে এখানে এইটা হয়েছে, এখানেই ডেড বডি হবে, এখানেই পোস্টমর্টম হবে। তা আমাদের ধরুন সকালবেলা মারা গিয়েছে, আমরা মানে গ্রামের লোক সব মানে ওই 6টার দিকে সব চলে এসেছে, খেয়ে না খেয়ে সবাই, কেউ দাঁতও হয়তো মাজিনি, হ্যাঁ সবাই খেয়ে না খেয়ে সবাই আমার গ্রামে আরজিকর হসপিটালে চলে এলো। মানে এটা সিনেমার মতো হচ্ছে, একটা বিচার চাইতে গিয়ে আরো জীবন চলে যাচ্ছে। বলছি তো, কামদুনের একটা কাহিনী, একটা ইতিহাসের মতো একটা ঘটনা। কামদুনের যদি একটা বই লেখা হয়, পুরো একটা মোটা বই হয়ে যায়। মানে একটা নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে
তখন আমরা তো কোনো রকমের ডেড বডিটা আমাদের দিচ্ছে না, তখন আমরা খুব প্রেশারে চাপেতে আমরা বলি ঠিক আছে যেখানে দিচ্ছেই না তাহলে এখানেই পোস্টমর্টম করা হোক। আমরা এটাও ওখানে অভিযোগ করেছি যে পোস্টমর্টম হবে ঠিকই, আমি নির্যাতিতার ভাই থাকবো, আমার জ্যাঠার ছেলে থাকবে, যে একটু শিক্ষিত আমার দাদার কাছে পড়তাম সে থাকবে, কিন্তু যখন পোস্টমর্টম করাবে আমাদের সামনে করা হবে, কীভাবে পোস্টমর্টম করছে আমরা দেখবো। বলে না, যখন ডাক্তার বলছে যখন পোস্টমর্টম করে তোমরা ওই দৃশ্য দেখলে তোমরা থাকতে পারবে না, আমি না আমরা থাকবো। আমাদের সামনেই কিন্তু পোস্টমর্টমটা করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আর আমরা যে পোস্টমর্টমটা আমরা দেখলে হবে না, ভিডিও করা হবে, আর রিপোর্টটাও কী আছে সেটাও দেখাতে হবে। এবার সে তারপরে মানে হসপিটালে একটা হেড থাকে না, কি বলে, যেমন সঞ্জিত ঘোষ ছিল, কি বলে ওইটারে হসপিটালে কি সুপার না কি থাকে না, হ্যাঁ ওনার ঘরেতে যাই, সুপারের ঘরে যাই, যেটা কীভাবে হয়েছে। ওনার ঘরে ঢুকে তো ওনাকে প্রায় আমাদের গ্রামের লোক মারধর করা শুরু করে দিয়েছিল। এবারে আমরা গেলাম, এবারে ওই লোকে বললাম কেন এইটা এভাবে হলো, আপনার বলতে হবে। ও তো মানে ওই লোক তো চুপচাপ মেরে কিছু বলতেই পারছে না, বলে আমি তো ছিলাম না, যে ডাক্তার ছিল সেই ডাক্তারকে আমি ডাকছি, সেই ডাক্তারকে আর খুঁজে পায় না। যা এবার কোনো রকমে সেই উধাও কোনো রকমে আবার ওই ডাক্তারকে খুঁজে বার করা হলো। ফোনের লোকেশন দেখবে কি করে, ফোনটাই তো ফেলে দিয়েছে, কার কাছে ফোন করছি প্রমাণ পাবো কি করে, ফোনটাই তো ফেলে দিয়েছে। তখন তো এরকম স্ক্রিন টাচ ফোন ছিল না, তখন টেপা ফোন ছিল, ফোনটাই ফেলে দিয়েছে। বলে আমি ফোন ইউজ করি না, কিন্তু আমাদের চোখের সামনে ফোন করেছে, ভাবতে পারছেন। এর বিনিময়ে আমার কাকার বিনিময়ে কি হলো, এই অপদার্থ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ্যমন্ত্রী কি হলো, কি দিল, আমার কাকিমাকে একটা কন্ট্রাক্ট ক্যাজুয়ালের চাকরি দিল। বলেছিল যে কন্ট্রাক্ট ক্যাজুয়ালের চাকরি দিচ্ছি, 2 বছর পার্মানেন্ট করে দেবো। বিগত আমার কাকির চাকরি 13 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কাকির চাকরি পার্মানেন্ট হয়নি। নির্যাতিতার ভাইদের চাকরি। এবারে আমি আসছি আমার লাইনে, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাই, তখন ছিল রাইট আছে, তখন যে চার্জশিট হয়নি, দেয়নি, কিছুই হয়নি। ঘটনার কিছুদিন পরে আমার দিদির কাজটা আমি করেছি, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে করতে হয়, সেই কাজটা করে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। তা মুখ্যমন্ত্রী যাওয়া মাত্রই বলছে হবে, সব বিচার হবে। সেখানে আমরা একা যাইনি, গ্রামের 3-4টে লোক নিয়ে গেছিলাম, আর বাদবাকি ছেলেরা ধর্মতলায় আটকে রেখে দিয়েছিল, মানে বাবুঘাট বাস স্ট্যান্ডে দুটো আমরা 400 গাড়ি করে লোক গিয়েছিলাম। আমরা যেখানেই যেতাম গ্রামের লোকের সঙ্গে করে নিয়ে যেতাম, 2টো 400 গাড়ি। গ্রামের লোকের একতা তখন ছিল। গ্রামের লোক, আমি বললাম না দিদি, প্রথম থেকে ছোট বাচ্চারা পর্যন্ত একতা ছিল, কিন্তু তাদের টিএমসির আমলে যেভাবে দাপটে রাখা হয়েছিল, তারা একটা সময় পিছনে সব সরে গেছিল। আর ওই যে চাকরি টাকার ব্যাপারটা এসেছিল না, রাতের অন্ধকারে যখন নিয়ে চলে যাওয়া হয়েছিল নবান্নেতে, নিয়ে বলা হয়েছিল চাকরি নিয়েছে, টাকা নিয়েছে মিতার পরিবার, তখন থেকে গ্রামের মানুষের মনে একটা ক্ষোভ জন্মে গেছিল যে আমরা আন্দোলন করলাম যাদের জন্য, তারা আজকে চাকরি টাকা নিয়ে নিল। আমি বলছি তারা বলতে দে, নিয়ে গেছিল, কারণ এরাও যেতে বাধ্য হয়েছিল। আচ্ছা, কারণ কেন যেতে বাধ্য হয়েছিল, সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিল, আর ওই টোটাল কামদুনিটা জ্যোতিপ্রিয় মল্লিকের হ্যান্ডেল করছিল। এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনে যারা নিচের স্তরে যারা ছিলেন টিএমসি কর্মীরা, তারা ওদের রাতের অন্ধকারে নিয়ে গেছিল। কিন্তু নিয়ে গেলে ওদেরকে বলা হয়েছিল যে টাকা দাও, চাকরি নাও, বলা হয়েছিল, কিন্তু টাকা নিয়েছে। টাকা কারা নিয়েছে? যারা কর্মীরা ছিল তারা নিজেদের আঁকের গুছিয়েছে, কিন্তু মিতার পরিবার টাকা পায়নি। চাকরি, এর একটা চাকরি দেওয়া হয়েছিল, কিন্তু সে চাকরি পার্মানেন্ট নয় এখনো পর্যন্ত। আজকে তো এই 14 বছরে পা দিল, আজও পার্মানেন্ট আছে। সেদিন নবান্নে গিয়ে কি হয়েছিল? আমরা রাইটার্স বিল্ডিং গিয়েছি, আমরা রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 2বার দেখা করেছি। প্রথমে গ্রামের লোক সহ নিয়ে গিয়েছি, তারপরে আমাদের একবার রাতের অন্ধকারে নিয়ে যায়। প্রথমে যখন আমরা দেখা করতে যাই মুখ্যমন্ত্রীর সাথে, আমার দিদির ছবিটা দেখাই, এই যে আমার দিদিকে এইভাবে দেখুন, আমার এত সুন্দর দিদি, ফুটফুটে একটা দিদি, বিয়ে দেওয়ার বয়সী, আমার দিদিকে এইভাবে নৃশংসভাবে গণধর্ষণ খুন করে মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা দেখলো, দেখছি তো কি করি বল, ওরা সব হিংস্র পশু। আমি যখনই এটা কথাটা বলেছি, আমি মুখ্যমন্ত্রীর মুখের উপরে বলেছি, দিদি ওরা পশু না, ওরা হলো তৃণমূল প্রধানের ভাইপো। আমি মুখের উপরে মুখ্যমন্ত্রী বলছি, সামনে বসে একদম ওপেন, ফেস টু ফেস। তারপর ওরা তৃণমূল প্রধানের ভাইপো দিদি, আপনি একটু দেখুন, এতে ওরা যেন শাস্তি পায়।
বলছে তুই জানিস তৃণমূলের ওরা প্রধানের ভাইপো? না আমি বলছি না, গ্রামের লোক সবাই বলছে, আপনি দেখুন। তারপর দিনকে সমস্ত চ্যানেলরা গিয়ে বলছে আনসার আলী কে? বলে তো প্রধানের ভাইপো, মানে প্রধানের নাম ছিল কি প্রধানের মতিয়া সাপুই, মতিয়া সাপুইর ভাইপো তো সবাই জানে। তা যখন আমরা গ্রামে 3-4 জন নিয়ে যখন প্রথমে মুখ্যমন্ত্রীর সাথে যাই, আমাদের না 25,000 টাকা দিয়েছে। কত? 50,000। আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা খামে করে দিচ্ছে, আমরা কিন্তু টাকাটা নিইনি। আমরা বলছি দিদি আমরা টাকা চাই না, আমরা চাকরি চাই না, আমরা বিচার চাই। এটা বলে আমরা চলে এসেছি। বলে ওদের কটক থেকে কটক সাজা হবে, চিন্তা নেই, আমি খুব কড়া হাতে হ্যান্ডেল করছি। আর এই বালু এরম বলছে, যদি কেউ ডাক নাম ছিল বালু, এই বালু তুই পুরো এই কেসটা ম্যাটার করবি। ভবানী ভবানী সিআইডির সাথে থেকে শুরু করে সিআইডি তখন পদে ছিল বিনীত গোয়েল, না আরেকজন ছিল মুকুল রায়। আপনাদের সামনেই বলছে জ্যোতিপ্রিয় মল্লিক। সে মুকুল্লায় আমার বাড়ি গিয়েছিল। না আরেকজন ছিল, সেটা হচ্ছে মুকুল রায়, যিনি আজকে আমাদের মধ্যে নেই, বিগত হয়েছেন। তিনি ছিলেন ডান হাত বাঁ হাত, এবং মুকুল রায়ের কথা শুনতেন জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনতেন টিএমসি যারা কর্মী ছিলেন, প্রধান মতিয়া এবং সাপুই, যারা প্রধান ছিলেন তারা। প্রধানের ভাইপো, আসামে প্রধানের ভাইপো। এবার আমরা সেই 50,000 টাকা নিইনি দিদি, আমরা চলে আসি। উনি বলেছে বালু তুই সিআইডি দপ্তর থেকে শুরু করে সমস্ত পুলিশ থেকে শুরু করে এই ব্যাপারটা হ্যান্ডেল করবি। সিআইডি পদে কে ছিল তখন? বিনীত গোয়েল। এখন কেস সাসপেন্ড হয়ে, আরজিকর কেসে সাসপেন্ড হয়ে রয়েছে, বিনীত গোয়েল ছিল সিআইডির পদে। আর এই বিনীত গোয়েল জানেন চার্জশিটটা কীভাবে সাজিয়েছে? ঘটনাটা একজনা ঘটিয়েছে, বাকি কেউ ঘটায়নি। ওটা গ্যাংরেপ বলে উঠতে এই হয়নি, মানে চার্জশিটে লিখেছে ঘটনাটা একজন বিনীত ঘটিয়েছে। গোয়েল চার্জশিটটা সাজিয়েছে, ঘটনা একজনা ঘটিয়েছে, বাদ বাকিরা বডি সরানোর সহযোগিতা করেছে। চার্জশিটে এটা লেখা আছে, আমরা সব মানিনি। তার মানে প্রমাণ হচ্ছে যে গণধর্ষণ চার্জশিট হয়নি। আমরা মানিনি। আমি বলছি যখন দ্বিতীয়বার দিদিকে খুঁজতে যাচ্ছি, তখন দেখি ওই 8 বিঘা জায়গার থেকে গেটটা বড়, 8 বিঘা গেট থেকে দেখি ওরা বার হয়ে এসেছে। কেউ লুঙ্গি ঠিক করছে, কেউ গায়ের বোতাম লাগাচ্ছে, কেউ খালি গায়ে এরম জামানে হাওয়া করছে, মানে ঘেমে গেছে তো এরকম হাওয়া করছে, কেউ বোতাম লাগাচ্ছে, এরকম করছে। চোখে দেখে এগুলো আমি নিজের চোখে দেখেছি, মানে আমি তো যাতায়াত করছি, আমার দিদিকে খুঁজছি তো ওই জায়গাটা। 8-9 জন ওখানে ছিল। 9 জন। কামদুনির মোড় থেকে জায়গাটা এমন একটা যেখানে ঘটনাটা ঘটেছে, ঘটনার থেকে কামদুনির মোড় দেখা যায়, কামদুনির মোড় থেকে ঘটনার জায়গাটা দেখা যায়। আর আমাদের গ্রামে ঢুকতে 2 পাশে ভেড়ি, কোনো বাড়িঘর নেই, ভেড়ির পর ভেড়ি, অনেক দূরে আমাদের গ্রাম। ঠিক আছে, আমরা এইসব দেখেছি। কিন্তু আমি যখন দেখছি চার্জশিটটা সাজিয়েছে, ঘটনাটা একজনা ঘটিয়েছে, বাদ বাকি ঘটায়নি, তাহলে কি আমার চোখের ওটা ভুল ছিল? আমি যখন খুঁজার পর খুঁজে যাচ্ছি ওই রাস্তায়, দেখলাম ওরা সবাই ওখানে ঘোরাঘুরি করছিল, কেউ বোদাম, কেউ লুঙ্গি পরছে, কেউ জামা পরছে, কেউ গায়ে হাওয়া করছে। আমি কি তাহলে এটা ভুল দেখলাম চোখে? না, এটা আমরা মেনে নিতে পারি না। তখন বললাম আমরা এই কেস সিআইডিকে চাই না, আমরা সিবিআই চাই। সেই থেকে আমাদের শুরু হলো আন্দোলন, আমরা সিআইডি চাই না, আমরা সিবিআই চাই। একটা কেস কখন সিবিআইয়ের হাতে যায়? যখন রাজ্যের পুলিশ এবং সিআইডি সেই কাজে ব্যর্থ হয়, তখন সেই কেসটা সিবিআইয়ের হাতে যায়। আর এই কেসটা সিবিআই দিতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি দেয়নি, কারণ আমি যদি সিবিআইয়ের দেই, তাহলে তো আমার রাজ্যের পুলিশ সিআইডি তো ব্যর্থ বলে সবাই বিরোধীরা প্রশ্ন করবে। তাহলে আপনার সিআইডি পুলিশরা কি কোনো কাজ করছে না? ব্যর্থ বলে আপনি কেসটা সিবিআইয়ের হাতে দিচ্ছেন, এরকম তো প্রশ্ন উঠবে। কিন্তু উনি দেয়নি সিবিআইকে, ওই সিআইডি দিয়েই করলো। এখানে বারংবার আমাদের অত্যাচার করা হয়েছে, মানে একজনে মারা গিয়েছে, মারার পরও তারে মারছে। এটা 1 সেকেন্ড, টুম্পাদি 1 সেকেন্ড, একটা ব্যক্তি ধরো মারা গিয়েছে, তারও আবার মারছে। কি করে জানেন? আমরা তো মরেই গিয়েছি। আমাদের পরিবারের যে 4টে মানুষ আমরা এখনো জীবিত আছে, আমরা তো মরেই গিয়েছি। 7ই জুন 2013 সাল থেকে তো আমরা মরেই গিয়েছি। মরার পরেও আমাদেরকে মারছে। প্রচুর মার খেয়েছি, কেন তুলবেন? পুলিশের কাছে প্রচুর টর্চার খেয়েছি, প্রচুর মার খেয়েছি এই আন্দোলনের জন্য। আমাদের সে মার খাওয়ার ধারণা ছিল না, এমন ভাবে টর্চার শুরু হয়ে গেছিল। বললাম না, দিনের পর দিন কিভাবে টর্চার শুরু হয়েছে সে একমাত্র আমরা জানি। এবং শুধু তাই নয়, যখন আমরা সুপ্রিম কোর্টে যেতাম তখন এটাও দেখেছি, সুপ্রিম কোর্টে ওপেন আসামির বাড়ির লোক যেত, আমরাও যেতাম। হাইকোর্টে আমরাও যেতাম,
আসামির বাড়ির লোকও যেত। হাইকোর্টের মধ্যেই দাঁড়িয়ে আমাদেরকে বলা হতো আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা ঠিক রাস্তা বের করে নেব, আমরা কি করবে কিচ্ছু হবে না, সেটাই বার করে নিয়েছে। আমরা দেখে নেব, কত আন্দোলন করবে, একটা সময় আন্দোলন থামাতে হবে, এরম ভাবে বলতো আসামির বাড়ির লোকেরা। এত টর্চার সহ্য করার পরেও বিচার কি পাওয়া গেছে? না, বিচার পাবে কি করে? টোটাল কতজন এখানে আমি arrest বলছি হয়েছিল? কেন আমরা বিচার পাইনি। দিদি 1 মিনিট আমি একটু বলে নিই কেন বিচার পাইনি। যে 54 জনের সাক্ষী ছিল না, প্রথম থেকে আমার কাকা প্রথম, তারপরে আমি, 54 জনের সাক্ষী ছিল। যে দাদারা বাইক করে সেদিনকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছিল, সবার সাক্ষীতে নাম আছে। অবশ্যই এই টুম্পাদি, মৌসুমদি সবার সাক্ষীতে নাম ছিল। 54 জনের মধ্যে শুনলে অবাক হবেন, মাত্র আমাদের ফ্যামিলির 4 জনের সাক্ষী নিয়েছে, আর বাদ বাকি কারণ নেই। টোটাল সাক্ষী দিয়েছে 22 জন। এবার পুলিশ, সিআইডি পুলিশ কোথা থেকে সাজিয়ে এনে লোককে সাক্ষী দিয়েছে আমরা সেটা জানি না। কিন্তু 54 জন যে আমাদের গ্রামের লোক ছিল, সেই 54 জনকে নেইনি, শুধু 4 জনকে নিয়েছে, আমাদের ফ্যামিলির 4 জন। আচ্ছা, এবারে আমাদের সিআইডি অফিসে ডাকা হয় আমাকে, আমার কাকাকে, কারণ আমরা দুজনা মেইন সাক্ষী। এরকম বসিয়ে সিআইডি বসে আছে, আমার কাকাকে বলছে তুমি কি জানো সেটা বলো। সেটা অন টিভির ক্যামেরায় ভিডিও, মানে অন ভিডিও করানো হচ্ছে, ওইটা দেখেই পরে যদি তুমি ভুলে যাও সেটা দেখে তুমি কোর্টকে বলতে পারবে কী হয়েছিল সেদিনকে বলো। আমার কাকা সব বলেছে কি ঘটনা ঘটেছে প্রথম থেকে একদম। আমার মানে আমার দাদার মেয়ে নেমে আমাকে জল খেয়ে বাড়ির দিকে এসেছে, আমি 2 বার গিয়েছি, কাকাকে জিজ্ঞাসা করেছি, এই সব কাকা সবই বলেছে, কাকা যেটা জানে সেটাই বলেছে। এবং আমার কাকা এটাও দেখেছে ওই 9 জন আসামির মধ্যে 2টো আসামি বাইক করে আমার কাকার দিকে দেখতে দেখতে চলে যাচ্ছে, সেটাও কাকা দেখেছে, সেটাও সিআইডিকে বলেছে। আবার সেই ভিডিওটা সিআইডি করে রেখে দিয়েছিল। যারা দোষী নিরাপত্তাই নেই। তাদের পরিবারের নিরাপত্তা আছে, কিন্তু যারা মিতার পরিবার তাদের পরিবারের নিরাপত্তা নেই, যারা প্রতিবাদী তাদের পরিবারের নিরাপত্তা নেই। তারাই যেন খুন করেছে, তারাই যেন ধর্ষণ আমাদের করেছে, বাড়ির কোনো নিরাপত্তা- এরকম একটা অবস্থা ছিল। কিন্তু যারা জঘন্যতম অপরাধ করেছে তাদের কিন্তু পরিবারের নিরাপত্তা দিয়ে রেখে জানেন, দিয়েছে। রাত 3টের সময়, 2:30-টের সময় ওই কামদুনি গ্রামে না একটা করে পুলিশ গাড়ি যেত, আর পুলিশ গাড়ি যখন যেত পুরো সারা হর্ন বাজাতো, রাত, সারা রাত। হর্ন বাজাতে যেত পুলিশ, হর্ন বাজাতে, যেন আমরা যেন আসামি আমাদের জাগিয়ে রেখেছে। এবং হাইকোর্টে দিদি আমরা অবাক হয়ে যাই, এত বড় একটা জঘন্যতম অপরাধ করেছিল, এই হিংস্র পশুর মতো তাদের বডিটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে তাদেরকে বাঁচানোর জন্য 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল। যে কিভাবে এই কামদুনের মামলাটা নিয়ে বিগত সরকার শুধু রাজনীতি করে গেছে, শুধু রাজনীতি করে গেছে। উনি কখনো চাননি যে কামদুনির বিচার দিতে। আজকে যদি ভাবতেন যে কামদুনির বিচার আমি দেব, তাহলে আজকের এই বাড়াইপুরে ফুটফুটে শিশুটাকে আমাদের হারাতে হতো না। শুধু কামদুনে না, যখন পার্কস্ট্রিটে সুজেটের সঙ্গে যখন ঘটনাটা ঘটেছিল, উনি কিন্তু বলেছিলেন যে মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি খদ্দের সঙ্গে দর কষাকষি সেটা আমি আসছি, করছিল। সেই লাইন আমি বলছি। এবং তখন ওখানকার অফিসার ছিল দয়মন্তী সেন, তাকে পর্যন্ত এখান থেকে ট্রান্সফার করে সত্যিকারের অন্য জায়গায় তুলে বলে। দিয়ে দিয়েছিল। এবং হাঁসখালির পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম দিদি। একটা পাটকাঠির ঘর, যে পাটকাঠিগুলো হয় না, সেই পাটকাঠির ঘর মেয়েটির ছিল। এবং তার বাবা মা আমার হাতটা ধরে কাঁদছে আর বলছে, মা আমার ছোট্ট মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি, আমি দেখো এই ঘরে থাকি। তা সত্যি পাটকাঠি ঘর এত এত ফাঁকা 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 মতো এই ঘরটায় থাকতো, সেই ঘরের থেকে সেই মেয়েটাকে হারাতে হয়েছে। শুধু কামদুনে বলে নয়, কামদুনের পরেও হাঁসখালি, হরজোনা, গাইঘাটা, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, বহু জায়গায়, কাকদ্বীপ, বহু জায়গায় ধর্ষণ হয়েছে, একাধিক জায়গায় ধর্ষণ হয়েছে। কিন্তু কখনো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চাননি যে বিচার দিতে এই ধর্ষণকারীদের। কারণ প্রত্যেকটা জায়গায় যখনই ধর্ষণ হয়েছে তখনই একের পর এক তকমা দিয়ে গেছে। কখনো বলেছেন মেয়েটির শরীর থাকলে যেমন জটদারি হয় তেমন ধর্ষণও হয়, কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, এইভাবে বলেছেন। এই কথাগুলো যদি দূরে সরিয়ে রেখে আজকে যদি বাংলার নারীদের বিচার দিতেন, তাহলে মনে হয় এখনো ক্ষমতায় থাকতে পারতেন বিগত সরকার। আজকের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। বাংলার নারীর নির্যাতন এমনই একটা জায়গায় চলে গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। কারণ আমরা তো দেখেছি এটা 2024-এ আমার স্বামীকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা, 2024-এ আমার আন্দোলনটাকে বন্ধ করার জন্য।
আপনার স্বামীর ওপরে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা এরা গেছিল, জিজ্ঞাসা করে দেখুন। কিভাবে, কোথায়? প্রতিবাদ করতে 2024-এ যখন লোকসভা ভোট হয়, ইলেকশনের পর যখন ক্ষমতায় ফের একবার আসলেন, তখন তার আগে থেকেই বলছিলেন তোর বউকে বল আন্দোলন থেকে সরে যেতে, তোর বউকে বল আন্দোলন বন্ধ করতে, বিচার তো পাবি নে তোরা, কেন তাও করছে, এরমভাবে কন্টিনিউ বলতো। তা আমি বলতাম যে না, আমার শরীরে যতদিন প্রাণ আছে আমি এই আন্দোলন থেকে বিন্দুমাত্র সরবো না। যেমন মেরুদণ্ড সোজা করে আমি আন্দোলন করছি তেমনভাবেই লড়ে যাব। সেই জায়গা থেকে যখন সরাতে আমায় পারিনি, তখন 2024-এ অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল। শুধু ভগবানের অসীম কৃপার জোরে সে আজকের আমাদের মধ্যে এখনো আছে। সেই জায়গা দাঁড়িয়েও আমরা আন্দোলন করে গেছি। হাইকোর্টে যখন যেতাম, বললাম না যে আসামির বাড়ির লোকেরা পর্যন্ত হাইকোর্টে দাঁড়িয়ে আমাদের হুমকি দিত, তারপরেও আমরা লড়ে গেছি। তারপরেও বিগত সরকারের দেখানো পথে চলেছি, তারপরেও বিগত সরকারের দিকে তাকিয়েছিলাম যে আমরা বিচার পাবো। যখন আমরা হাইকোর্ট থেকে নিরাশ হয়ে ফিরলাম 2023-এ, তখন আমরা পুরো কোর্টের সামনে হতাশ হয়ে পড়েছি, অজ্ঞান হয়ে গেছে, মৌসুমি কি করবে দিশাহারা হয়ে পড়েছে, আমি পুরো পাগলের মতো হয়ে গেছি, কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমরা বিচার পাবো, এই অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি। বারুইপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। দেখুন আজকে মুখ্যমন্ত্রী তাও পথে নেমেছে সবুজ মোমবাতি নিয়ে, ভাবতে পারছেন? রাজনীতি। আজকে একটা মেয়ে চলে গেল, ফুটফুটে সন্তান, সে পৃথিবীর কি দেখেছে? এখনো কিছুই দেখেনি, 12 বছর বয়স তার। সে এখনো পৃথিবীর কি আছে, কোথায় কি আছে কিছু জানে না। সে যখন চলে গেল, তখন উনি পথে নামছে একটা সবুজ কালার মোমবাতি নিয়ে। এখানেও সেই রাজনীতি। এই রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে আমরা চাইতে পারি না যে আমাদের যারা জঘন্যতম অপরাধ করছে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হোক। আজকের এই এনকাউন্টার হয়েছে বলে অনেকেই অনেক রকম কথা বলছে, যারা আইনের রক্ষক তারা অনেকেই অনেক রকম কথা বলছে, মানবাধিকার কমিশন যারা তারা অনেকেই অনেক রকম কথা বলছে। আরে আইনের উপরে তো কামদুনিও ভরসা করে বসেছিল, কামদুনিও তো তাকিয়েছিল যে না আমাদের আইন আমাদের বিচার দেবে। সেখানে কেন কামদুনি বিচার পায়নি? শুধু কামদুনি বলে না, প্রত্যেকটা জায়গার মানুষ কেন বিচার পায়নি? আজকের যারা এই ছোট্ট ফুটফুটে শিশুটাকে নিয়ে এই রাজনীতি করছে, তাদের বিন্দুমাত্র একটু লজ্জা থাকা দরকার যে আমরা এই আন্দোলনটাও রাজনীতির জন্য করব না। সেই মেয়েটার আত্মা শান্তি পাক, সেই মেয়েটার পরিবার জাস্টিস পাক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এরমভাবে পথে নামুক দেখি, তাহলে তো বলবো যে হ্যাঁ তারা মানুষ। আমি মনে করি যারা আজকের পথে নেমেছে তারা মানুষের মধ্যে পড়ে না। তারা যদি মানুষের মধ্যে পড়তো তাহলে তারা বিচার চাইতো। আজকের ইনকাউন্টার হয়েছে বলে বলছে, ইনকাউন্টার করেছে, আমি তো মনে করছি বেশ করেছে, ইনকাউন্টার করেছে। কামদুনির দোষীদেরও ইনকাউন্টার করাই উচিত। নির্যাতিতার ভাইয়ের কি বক্তব্য, অপরাজিতার ভাইয়ের এনকাউন্টার নিয়ে? এনকাউন্টার নিয়ে বলার আগে আমি একটু আগে যাচ্ছি। যখন আমাদের চাষিটা মেনে নিতে পারিনি না, আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। আচ্ছা, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিল, বাঙালি তো, রাষ্ট্রপতির কাছে গিয়েছি সিবিআই চাওয়ার জন্য। উনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলে দেখবো। আমাদের নিয়ে যাওয়ার ফুল ব্যবস্থা করে দিয়েছিল। তখন রেলমন্ত্রী ছিল অধীর চৌধুরী, রেলমন্ত্রী ছিল। ওখানে যখন আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েছি, জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল? সেটাও বাধা দিয়েছিল। আমরা যাতে রাষ্ট্রপতির কাছে দেখা করতে যেতে পারি, যখন প্রত্যেকটা মিডিয়া ঘোষণা করে দিল কামদুনিবাসী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবে, সেটাও বন্ধ করে দিল। সেটাও কিভাবে আটকানো যায় সেই চেষ্টা করলো। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে যাব বলে, লুকিয়ে লুকিয়ে, আমরা যেন চোর, আমরা যেন চুরি করেছি। 16 সালে লর্ড কোর্ট রায় দিল কি 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, 2 জনা প্রমাণ না পাওয়ার জন্য বেকসুর খালাস, জেলের মধ্যে একজন মারা যায়। 2023 সালে হাইকোর্টে রায় দেয়। কি রায় দেয়? যে 3 জনের আমৃত্যু কারাবাস ছিল সেই 3 জনা বেকসুর খালাস। এবার আসি ফাঁসির আসামি। ফাঁসির আসামির মধ্যে আনসার আলী, সৈফুল আলী, তাদেরকে আমৃত্যু কারাবাস দিল। আমিন আলী, তার ফাঁসির সাজা ছিল, লর্ড কোর্ট দিয়েছে, তাকে বেকসুর খালাস কোর্ট থেকে। জজ সাহেব বলছে যে আমি আজকে বাধ্য হচ্ছি এই রায় দিতে, কারণ আমি চাই না এই রায়। একটা দেখুন রায়টা কি দিয়েছে, সব কিছু তো ঠিক ছিল, কাগজ সব সরিয়ে দিয়েছে। আমাদের কেসে 12টা উকিল চেঞ্জ হয়েছে, 14টা উকিল চেঞ্জ হয়েছে। যখন 14টা উকিল চেঞ্জ হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি
এই যেতে চাইছি যে দিদি আমাদের এই কেসে 14খানা উকিল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি একটু ব্যবস্থা করুন। জ্যোতিকপুরে মল্লিকে থ্রু দিয়ে পাঠিয়েছি, কোনো উত্তর আসেনি। চিঠি করেছি, কোনো উত্তর আসেনি। মেল করেছি, কোনো উত্তর আসেনি। যে কেন আমাদের এই কেসে বড় বড় উকিলরা সরে যাচ্ছে। আমরা পরে জানতে পারলাম উকিলদেরকে সরানো হয়েছে, আইনমন্ত্রী মলয় ঘটক সরিয়ে দিয়েছে, কারণ এই কেস তোমার হারতেই হবে। আর ওই কেস ওনারা বলছে আমি একটা বড় উকিল হয়ে আমি কেন এই কেস হারবো, তোমার হারতে হবে। হারতে কেন হবে? দিদি ভোট ব্যাংকিং পাওয়ার জন্য বলেছে তোমার এই কেসটা হারতে হবে। বড় বড় উকিলরা সরে গেল এই কেস থেকে। জুনিয়র মানে সরকারের প্যানেলে সব থেকে যে নিচের তরের নাম্বারের লিস্টে নাম আছে সেই সব উকিলদেরকে দিয়েছে। সেই সব উকিলরাই আসামিদের কাছ থেকে ঘুষ খেয়েছে, জল জন্ত আমি চোখই দেখছি। হাইকোর্টে 23 নম্বর ঘর, আর একটা কথা এক সেকেন্ড, হাইকোর্টে 23 নম্বর ঘর, বিচার শেষ হয়ে যাওয়ার যখন হয়ে যায়, আমরা যদি একটু যে উকিল লড় করে মানে হাইকোর্টে যে উকিল সরকারি হয়ে আমাদের হয়ে লড়েছে তার কাছে জানতে চাইছি, স্যার আমরা তো গ্রামের ছেলে, আমরা স্যারই বলি, স্যার আজকে কি হলো। বেশি মাথা মাথা খারাপ করবে না তো, যা হচ্ছে ভালো হচ্ছে, রায় ভালো হবে, তোমার আপনি এখন বিচার যান, পাবে। বিচার পাবে জানতো। এখন আমরা এরম ভাবে আমাদের সাথে বিহেভ করতো রাজ্য সরকারের উকিল। কিন্তু সরকারি উকিল কোনোদিন আমাদের সঙ্গে আলোচনা করতো না, আলোচনা তাদের কোনোদিন সাথেই না। করতো, আসামির বাড়ির লোকেদের সাথে। আসামির বাড়ির লোক আনসার আলী ভাই আসাদ আলী কোর্টে বড় বড় কিং সিগারেট, বড় বড় সিগারেট আসামিদেরকে দিত, গালে গুঁজে দিত। আবার উকিল, আমাদের উকিল যখন সিগারেট গালে দিল, আসাদ আলী আসামির ভাই বাড়ির লোক দেশলাইটা দিয়ে মুখে দিত। আমি যদি মিথ্যে কথা বলে থাকি না, হাইকোর্টে 23 নম্বর ঘরের সামনে যে সিসিটিভি ক্যামেরাটা আছে ওটা দেখে নিন একবার চেক করে, তখনই আমরা জেনে গেছি যে এইসব হচ্ছে কাহিনী। কি করবো, কাকে বলবো? আরে দিগন্ত বারংবার আমরা মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা কারোর করেছি। কাছে তো আমাদের এবার দেখুন, বলার- আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, আমি, আমার দাদা, আমার বাবা, আমার মা। চিঠি পাঠাচ্ছি, কোনো উত্তর নেই। মেল করছি, কোনো উত্তর নেই। জ্যোতিপ্রিয় মল্লিকে দিয়ে বলছি, কোনো উত্তর নেই। তখন আমরা একদিনকে সাহস হয়ে গেলাম নবান্নেতে দেখা করতে। যখনই আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে বাস থেকে নেমে আমরা যেই নবান্নের দিকে হাঁটা দিচ্ছি, পুলিশ আমাদেরকে আটকালো। কোথায় যাবেন? আমরা বললাম আমরা নবান্নে যাবো। কার সাথে দেখা করবেন? আমরা একটু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করব। কেন? যে আমাদের এই কেসের ম্যাটারটা বললাম, কামদুনি থেকে এসেছি, এইটা বল, দাঁড়ান ফোন করছি। ফোন করলো, সিধা আমার বাবা, মা, দাদা আমাকে শিবপুর থানা আমাদেরকে নিয়ে চলে গেল। আমি বেশি কথা বলছিলাম বলে আমাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ? আমি নির্যাতিতার ভাই, আমাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি বেশি তোলপাড় করছিলাম, আমরা দেখা করবোই, আমাদের দেখা করতে যে উনি আমাদের কেসের দায়িত্ব নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একটু বলতে চাইছি, আমরা বারংবার এরকম করে করে আমরা কোনো উত্তর পাচ্ছি না। লকআপে দিয়ে দিল? লকআপে আমাকে ঢুকিয়ে দিল। তারপর পরে আমাকে লকআপ থেকে বার করে ছেড়ে দিল। আমি কথা বলছিলাম বলে ভেতরে। তারপরে কি হলো, এইভাবে না মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় না, তোমরা কোনো মিনিস্টারের হাত ধরো। আমরা তো মিনিস্টারের হাত ধরে ফেল। রতিন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকুলি ঘোষ দস্তিদার, সবার কাছে গিয়েছি বাড়িতে, দেখা দিদি একটু করে দিন, আমাদের কেসের এরকম এরকম অবস্থা। এই তারাই, যাদের নামগুলো বললাম না, মন্ত্রী, এমএলএ, এমপিতে, তারাই একদিনকে আমাদের বাড়িতে গিয়েছিল। সেই সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, ন্যায় বিচার তোমরা পাবে, তাদের কাছে গিয়েছি, দেখাই করায়নি আমাদের সাথে। আমাদের সিধা পুলিশের গাড়ি করে আমাদেরকে শিয়ালদা স্টেশনে ছেড়ে দিল, বলে তোমরা ট্রেন ধরে বাড়ি চলে যাও। আমরা দেখাই করতে পারলাম না। এবারে আসি বারুইপুরের ঘটনা নিয়ে। একটা কথা বলছি, ভালো করে শুনুন। জ্বর, সর্দি, কাশি হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেলে জ্বর, সর্দি, কাশি সেরে যায়, এই ধর্ষণ বন্ধ করতে গেলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। ইনকাউন্টার করলে ধর্ষণ বন্ধ হবে, মানুষের মধ্যে একটা ভয় ঢোকাতে হবে। মানে মৃতার পরিবার, মৃতার ভাইয়ের বক্তব্য, এনকাউন্টার করাটাই উচিত। ধর্ষকদের জন্য এনকাউন্টার হচ্ছে মানে উচিত কাজ। ওষুধ না, ওষুধ মানে ভয়টা মৃতার পরিবার কিংবা ভিকটিম পাবে না, ভয় যেন ধর্ষকরা পায়। ইয়েস। তাহলে আলটিমেটলি বিচারের জায়গাটা আমি একটু শুনতে চাইছি কামদুনির। এখন আপাতত একজন না, এখন আপাতত দুজনা মৃত্যু, যাদের 3 জনের ফাঁসির সাজা ছিল, একজনকে ফাঁসির আসামিতে বেকসুর খালাস, আর যে দুজনা ছিল তাদেরকে হাইকোর্টের বিচারক তাদেরকে আমৃত্যু কারাবাস দিয়েছে। এখন কেসটা আমাদের সুপ্রিম কোর্টে রয়েছে। কেসটা যখনই দেখছি যে 2 তারিখে কেসটা উঠবে, 1 তারিখে দেখি কেসটার ডেটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে।
এরকম ভাবে সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে আচ্ছা, সুপ্রিম কোর্টে আমাদের মামলাটা আছে প্রায় বিগত 3.5 বছর হয়ে গেছে। দেখুন, এখানে আমি একটা কথা বলি, যখন 23 সালে আমরা হাইকোর্টের রায় আমরা মেনে নিতে পারিনি, এই কুণাল ঘোষ, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরাও এই রায় মেনে নিতে পারিনি, আমরা এই কেস কপিল সিলভারকে দিয়ে লড়াবো। 5টা ডেট পড়েছে জানেন, একটা ডেটের মধ্যে কপিল সিলভার হাজির ছিল না। কারণ রাজ্য সরকার পারতো না, যেদিনকে রায় হয়েছে হাইকোর্টে তার পরের দিনকেই তো সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের রায়টাকে স্টে করাতে পারতো। কেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিনি বলুন? শুধু ভোট ব্যাংকিং পাওয়ার জন্যে, যে ওদেরকে ছেড়ে দিলে পুরো শাসন এলাকার ভোটটা ওরাই তো ক্যাপচার করে আমাকে দিত ওখানে। ওর জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা মহিলা, একটা নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারে না। কি বলেছে যে রাত 8টার পরে তোমরা বার হবে না বাড়ির থেকে। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়। এই 15 বছরে যেখানে যা নারী নির্যাতন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব কটার কেস হ্যান্ডেল করছিল, ওনার পুলিশ, ওনার সিআইডি, ওনারাই তদন্ত করেছে। একটা ন্যায় বিচার মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছে? এখন মোমবাতি মিছিল নিয়ে রাস্তায় পথে হাঁটছো, হ্যাঁ, তাও সেই মোমবাতিটার মধ্যেও রাজনীতি ঢুকে গেছে। মোমবাতিটা তো আপনার পার্টির কালারের মোমবাতি, কেন ওই যারা সাদা মোমবাতি নিয়ে যেতে পারেননি? 23 সালে যখন আমরা রায় পেয়েছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের সাথে কোনো যোগাযোগ করিনি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তখন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী নেতা ছিল, 2 হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা নিজাম প্যালেসে, আমি, মৌসুমীদি, টুম্পাদি, আমার দাদা, আমরা গিয়েছিলাম নিজাম প্যালেসে আমরা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে। উনি বললো আমি বিরোধী নেতা হয়ে আমার যতটুকু করার ক্ষমতা আমি ততটুকু করব। উনি সেটাই করেছে। সুপ্রিম কোর্টে আমাদেরকে পুরো নিয়ে গেল, দিল্লিতে আমাদেরকে পুরো মাননীয় এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে দিল্লিতে নিয়ে গেল। আমাদের কেস করানো হলো এবং থাকা থেকে ওখানে, মানে যেদিনকে নিয়ে গেছে থাকা থেকে যাতায়াত পুরো শুভেন্দু অধিকারী তখন বিরোধী নেতা আমাদের ক্ষমতা করে, এবং শুভেন্দু অধিকারী যা বলে তাই করে দেখিয়ে দিয়েছে। তখন বিরোধী নেতা থাকাকালীন বলেছিল এই কেস আমি বড় উকিল দিয়ে লড়াবো। সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ এখন বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টে কেসটা লড়ছে। আর ক্রিমিনাল সব থেকে সুপ্রিম কোর্টে বড় ক্রিমিনাল লয়ার সিদ্ধেশ রুদ্লা, সেও আমাদের হয়ে কেসটা লড়ছে। এই দুজনা হলো, তখন বিরোধী নেতা ছিল শুভেন্দু অধিকারী মহাশয়, দিয়েছিল, এখনো লড়ছে। আর এই শাসকে যখন তৃণমূল সরকার ছিল, বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা এই রায় মেনে নিতে পারিনি, আমরা এই কেসটা কপিল সিলভার দিয়ে লড়াইবো। 5টা ডেটের মধ্যে তো একটা ডেট তো কপিল সিলভার ছিল না। মানে মুখ্যমন্ত্রী চাইছে, আরে লোয়ার কোর্ট থেকে 2জনকে বার করলাম, হাইকোর্ট থেকে 4 জন বার করলাম, থাকে আর 2 জন, এই 2জনকে সুপ্রিম কোর্ট থেকেও বার করে দেবো। এতে ওনার লাভ কি? আরে ভোট ব্যাংক বাঁচাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের লোক, ওরা সব ভাবতে পারছি না, ঘরের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের লোক, ওরা পুরোটা ভোট ওখানে ক্যাপচার করতো। ওরা যেমন সন্দেশকারীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, শাসন এলাকায় কামদুনি গ্রামে রাজত্ব চালাতো এই আনসার আলী তার সহকর্মীরা, ঠিক আছে? এখন দেখছেন না আরজিকর ঘটনায় মেন একটা আসামি কে বার হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কি একটা নাম আমি ভুলে যাচ্ছি, কি বন্দ্যোপাধ্যায়, ধরা পড়েছে, মানে ধরবে তাকে, এটাও খবরে আসবে কিছুদিন পরে, ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মোমবাতি মিছিলে হাঁটছে না, ওনাকে মানাচ্ছে না। ওনার 15 বছর আগেকারের কথা ভাবতে হবে। কামনুন, পার্কশিট থেকে শুরু করে শুনবেন, পার্কশিটের ঘটনা, সুজের ডিজির ওপরে ঘটনা ঘটেছিল, পার্কশিটে কি বলেছিল? সাজানো ঘটনা। কামদুনি ঘটনা কি বলেছিল? ছোট ঘটনা। আর একটা কথাও বলেছিল যে শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর সর্দি কাশি হয়, একটু আধটু রেপও হয়। এটাও বলেছিল। এক জায়গায় ঘটনা ঘটেছিল, প্রেগনেন্ট ঘটনা, লাভ অ্যাফেয়ার, খরিদ্দারের সাথে দর কষাকষি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল হাফ রেপ হলে 25,000 টাকা, ফুল রেট হলে 50,000 টাকা, রেটও বেঁধে দিয়েছিল। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের ওপরে নারী নির্যাতন হতো, তিনি যাদের যে পরিবারে রেপ হতো সেই পরিবারের ওপরে একটা রেট বেঁধে দিত। আজকের বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি স্যালুট জানাই, যে ভাগে অ্যাকশান নিচ্ছে। 24 ঘন্টার মধ্যে বারুইপুরে যারা দুষ্কৃতী তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরা হলো। একজনা ঘটনার স্থল থেকে পালানোর চেষ্টা করছিল, এনকাউন্টার করে মেরে দিয়েছে। শুভেন্দু অধিকারী যা বলে তাই করে। আর আমরা চাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একবার দেখা করতে চাই, আর আমাদের কেসের ফাইল রিওপেন করা হোক। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এটাই চাই।
মানুষের দুঃখ কষ্ট যখন ক্ষোভে পরিণত হয়, রাগে পরিণত হয়, তখন বোধহয় গলা থেকে এমন আওয়াজ বের হয়। আজকে